দেখেন বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার একটার পর একটা প্ল্যান যদি ফেল করে তাহলে লাস্ট যে স্যাবোটাজটা ইন্ডিয়া করবে সেটা হচ্ছে ভাই বাংলাদেশের ভারতের যে স্টেকটা কোলাবোরেশন বলি কন্ট্রোল বলি মানে তারা তো বিভিন্নভাবে জিনিসটা করার চেষ্টা করতেছে, কখনো কোনো পার্টির সাথে বা কখনো ন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে কন্ট্রোল করে। তো আপনার কাছে আসলে কি মনে হয় ভারত সামনের দিকে এস্টাবলিশমেন্ট আসলে কিভাবে করতে পারে? প্ল্যান এ হচ্ছে তারা চাবে একটা ডিপ স্টেট কন্ট্রোল বাংলাদেশ তৈরি করতে, যেখানে বাংলাদেশ হয়তো অল্প কিছু মানুষের কথায় চলবে, পাবলিকের কোনো এজেন্সি থাকবে না। দ্বিতীয় হচ্ছে ভারত চেষ্টা করবে, তোমরা আওয়ামী লীগ খেলাইছো কেন তাইলে? একটা গণতান্ত্রিক দলকে, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে আপনারা বিতাড়িত করছেন, তো এটা তো আপনারা একটা ঘোরতর অন্যায় করছেন। তো এটা তো দেশের আইনে আপনাদের বিচার হওয়া উচিত যদি আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল হয়ে থাকে। আমাদের তো এইভাবেই বোঝা উচিত, মানে চোখ কান যদি খোলা রাখি। আর যদি না মনে করি যে না ঠিক আছে আমি একটা ব্লু পিল খাইছি, পৃথিবীতে আসলে বাস্তবতা বলতে আমি যা বুঝি এর বাইরে কোনো কিছু এক্সিস্ট করে না, তাইলে ভিন্ন ব্যাপার। তাকে বিভিন্ন সময় দেখলাম যে হাসান আবদুল্লার দিক থেকে ট্যাগ দেওয়া হচ্ছে যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। এইরকম বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছেন যারা প্রচ্ছন্নভাবে কখনো আমেরিকা বিরোধিতা, কখনো চীন বিরোধিতার মাধ্যমে আসলে করেন হচ্ছে বাংলাদেশ বিরোধিতা, এবং তারা আসলে ভারতীয় এস্টাবলিশমেন্টের পক্ষে কাজ করে। হাসিনার আমলে যে গুমগুলো করা হয়েছে, এই গুমগুলোতে কিন্তু অনেক সময় তথাকথিত ইসলামপন্থী লোকজন তারা কিন্তু অন্যদের ব্যাপারে হাসিনার বাহিনীগুলোকে ইনফরমেশন দিয়ে হেল্প করছে। যে ক্যাম্পাসে আপনি ভারত বিরোধী রাজনীতির কথা করতে গেলে প্রথমে আপনার কাছে যে জায়গা থেকে খাম আসা শুরু করবে, দ্যাটস ইন্ডিয়ান হাই কমিশন। এইটা একটা রিউমার, এবং এই খামের অধীনে আরও কি কি আছে আমরা আসলে জানি না। তো এখন কন্ট্রোলড ক্লায়েন্ট যদি তাকে বানাইতে হয়, তার কী করতে হবে? এর অ্যাডভার্সারিদেরকে সাপোর্ট দিতে হবে। ঠিক সেই কাজটা কিন্তু আমেরিকা করতেছে। আমেরিকা পাকিস্তানের সঙ্গে এখন খুব ধরম করে। তারা মনে করতেছে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার চাবিকাঠি। বাংলাদেশে যদি তারা প্রপারলি অপারেট করতে পারে এবং বাংলাদেশ যদি একটা সাকসেসফুল স্টেট হয়ে উঠতে পারে, খুব সম্ভবত ইন্ডিয়ার সঙ্গে তখন তারা একটা। সালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি Y2Z পডকাস্টের নতুন আরেকটি এপিসোডে। আমরা বাংলাদেশের চারদিকে আসলে নির্বাচন নিয়ে নানা রকমের গুঞ্জন শুনতে পারতেছি। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেটা মোটামুটি সবাই জানে, কিন্তু নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক বিভিন্ন রকমের মতভেদও আছে। তো বাংলাদেশের নির্বাচন আসলে হচ্ছেটা কি বা কি বিষয়গুলো আসলে সামনের দিনে আমরা দেখতে যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের পডকাস্টে আমরা আলোচনা করব। আজকের আলোচনার জন্য আমাদের সঙ্গে আছে সবারই পরিচিত মুখ, লেখক, অ্যাক্টিভিস্ট এবং পুষ্টিবিদ মোহাম্মদ সজল ভাই। ভাই আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। তো নির্বাচন নিয়ে আসলে বাংলাদেশে ভাই মানে মোটামুটি তো ভালোই একটা উৎসব পরিবেশ শুরু হয়ে গেছে। সব দিকেই সবার আসন বিন্যাস থেকে শুরু করে সব কিছুই মোটামুটি বেশ ভালোভাবেই আগাচ্ছে। তো এই যে নির্বাচনটা সামনের দিকে আমরা দেখতে যাচ্ছি, কেমন নির্বাচন দেখতে যাচ্ছি বলে আপনি মনে করেন ভাই? এটা কি সবার অংশগ্রহণমূলক হবে, নাকি আসলে সেই আগের মতো আসলে একপাক্ষিক একটা নির্বাচন আমরা দেখতে পাচ্ছি, যেটা মানে হয়তো বা আগে নির্বাচনই হয় নাই, এখন নির্বাচন হবে, কিন্তু সে একই বিষয় কি রিপিট হবে, নাকি আসলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে? প্রথমত আমার কাছে মনে হচ্ছে যে বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত নিশ্চিত না যে নির্বাচনটা আসলে হবে কিনা। আচ্ছা, এইটা নিয়ে সবচেয়ে বেশি দ্বিধা এবং সংশয় কাজ করছে। আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় পলিটিক্যাল লিডারকে আমরা যদি বলি, তারেক জিয়া মোস্টলি, অথবা তার বেগম খালেদা জিয়া, আনডাউটেডলি ওয়ান অফ দিস টু। খালেদা জিয়া, ওনার বয়স প্রায় 85, সো ওনাকে আমরা যদি এখন একটু বর্ষিয়ান হিসেবে বিবেচনা করি, কার্যত তারেক রহমানই ডিফ্যাক্টো লিডার এখানে। তো তারেক রহমান এখন কোথায়? তারেক রহমান দেশের বাইরে, লন্ডন। কত বছর ধরে? বড় একটা সময়, অলমোস্ট মানে মোর দেন 15 ইয়ার্স। তো দেখেন উনি সেই 2008 সাল থেকে দেশের বাইরে। তো এই যে লম্বা সময় ধরে উনি দেশের বাইরে আছে, এরপর জুলাইয়ের পর সবার আগে তো ওনার দেশে ফেরার কথা ছিল। রাইট, উনি দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী, তো উনি ফিরছে না কেন? অবশ্যই তার কোনো না কোনো কেউ বলে লাইফ রিস্ক আছে, তাকে দেশে আসলে মেরে ফেলবে। হ্যাঁ, যে সে আসলে নাকি তাকে মেরে ফেলা হবে। আচ্ছা, একটা দেশের সেনাবাহিনী আছে, একটা দেশের গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনী আছে, এবং নামের তালিকা করলে মনে হয় হাতের আঙ্গুলে গুনে শেষ করা যাবে না এই সংখ্যক বিভিন্ন এই বাহিনী সেই বাহিনী আছে। হ্যাঁ, তো এতগুলো বাহিনী থাকার পর একটা রাষ্ট্রে যদি তার সম্ভাব্য প্রধানমন্ত্রী যাকে বলা হচ্ছে সে ফিরতে না পারে, ইভেন স্বৈরাচার শেষ হওয়ার প্রায় 1.5 বছর পরে ফিরতে না পারে, তার মানে কি এই বাহিনীগুলো প্রপারলি ফাংশনাল না? কিন্তু ভাই এটা কি আসলে একটা দলীয় কারণ অভ্যন্তরীণ কোন্দল, নাকি আমরা বলবো যে এটা সরকারের ব্যর্থতার একটা জায়গা, যে তারা সেই নিরাপত্তাটা দিতে পারতেছে না? দেখেন, অভ্যন্তরীণ কোন্দলের কথা যদি আমরা বলি, প্রত্যেকটা দলেই তো কম বেশি অভ্যন্তরীণ কোন্দল আছে বা ছিল,
তাই না? তো শুধু কি ব্যাপারটা এইরকমভাবে চিন্তা করা উচিত যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারেক রহমান ফিরতে পারছে না? বরঞ্চ ব্যাপারটা তো এরকমও হতে পারে যে তাকে এক্সটার্নালি টার্গেট করা হতে পারে, এরকম কোনো আশঙ্কার কারণে উনি ফিরছেন না। কারণ উনি যদি দলীয় প্রধান হয়ে থাকেন, দলীয় কোন্দলের কারণে বাংলাদেশে কোনো দলীয় প্রধানের মৃত্যু হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এরকম তো আমরা দেখি নাই। বরঞ্চ আমরা এর আগে যেটা দেখেছি যে বাংলাদেশের 2 জন রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। এর মধ্যে একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান, যিনি একজন সাবেক স্বৈরাচার ছিলেন। তার স্বৈরাচারী শাসনের পতন ঘটানো হয় মূলত তাকে হত্যা করার মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনাকে কিন্তু এক দল বলা হয় যে কুচক্রী, বিপদগামী ইত্যাদি বিভিন্ন বিশেষণ দিয়ে ব্যাপারটাকে সুগার কোট করা বা হাইড করার চেষ্টা করা হয় যে বেসিক্যালি এটা একটা ফরেন রেজিম চেঞ্জ অপারেশন ছিল। এর মাধ্যমে ওনাকে প্রথমে রিমুভ করানো হয়েছে, এরপরে জেনারেল এরশাদকে প্রেক্ষাপটে নিয়ে আসা হয়েছে এবং তাকে গ্র্যাজুয়ালি স্বৈরশাসক হিসেবে প্রায় 8-9 বছর ধরে ইনস্টল করা হয়েছে। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য ওয়ে হি এন্টার্ড দ্য প্রসেস। তো এখন স্বৈরশাসক এরশাদ আসলেন একবার এক রাষ্ট্রপতির মৃত্যুর মাধ্যমে, আরেকবার শেখ মুজিবকে পরিবর্তন করে পরবর্তীতে একটা আমরা জানলাম যে অফিসারদের একটা গ্রুপ তারা ক্ষমতায় আসলেন এবং পরবর্তীতে তারপর খালেদ মোশাররফ আসলেন, তারপর জিয়াউর রহমান আসলেন। খালেদ মোশাররফও কিন্তু একটা অভ্যুত্থানের মাধ্যমেই নিহত হন। তো এখন দেখেন এই যে 2 জন রাষ্ট্রপতির মার্ডার হলো এবং একজন সেনাপ্রধানের মার্ডার হলো, খালেদ মোশাররফের কথা বলছি। তো এই বিষয়গুলোকে কিন্তু বাংলাদেশের যে সিকিউরিটি অ্যাপারেটাস সেটা কিন্তু প্রিভেন্ট করতে পারে না। তারেক রহমান যে আশঙ্কাটা করছেন যে তিনি দেশে ফিরলে হয়তো তাকে জীবিত রাখা নাও হতে পারে, তো রাখা না হতে পারে নাকি কেউ জিনিসটা অবভিয়াসলি প্ল্যান কাজটা করতে পারে। তো এইটা তো মানে পপুলার রিউমার আসলে যে ওনার সাথে এটা করা হতে পারে। এখন কি এইটাই ব্যাপার নাকি পেছনে আরও কোনো কারণ আছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু আমরা এটা বলতে পারি যে সমাজে একটা এক্সিস্টিং রিউমার আছে যে উনি আসলে ওনাকে ওনার বাবার মতো মেরে ফেলা হবে। এবং দেখেন উনি কিন্তু দেশ থেকে সুস্থ অবস্থায় দেশের বাইরে যেতে পারেন নাই, ওনাকে এক প্রকার পঙ্গু বানিয়ে তারপর দেশের বাইরে পাঠানো হয়েছিল। তো তখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ছিল না। তো এইটা কিন্তু একটা পয়েন্ট যে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগেই তারেক রহমানকে পঙ্গু করে দেশের বাইরে পাঠানো হয়েছে। কারা করলো এবং কী উদ্দেশ্যে করলো এবং তাদের কোনো বিচার হয়েছে কিনা? তাহলে কি ভাই তারেক জিয়ার এমন কোনো স্ট্যান্ড পয়েন্ট ছিল যেটা ওই ফরেন রেজিমের বিরুদ্ধে যায়? আমরা হয়তো ধারণা করতে পারি যে দেশের বাইরের কোনো শক্তি, বহিঃশক্তি, তারা হয়তো কোনো কারণে মেনে নিতে পারছিল না যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতি করুক। এবং এটাই সম্ভবত সবচেয়ে পপুলার পারসেপশন যে উনি দেশে আসলে সেই শক্তিটা তাকে বাধা দিবে। এখন এইটার সঙ্গে সবচেয়ে বেশি কানেক্টেড করা হয় হচ্ছে 10 ট্রাক অস্ত্র মামলাকে আমরা জানি রাজনৈতিকভাবে, যে উলফার কাছে 10 ট্রাক অস্ত্র যাচ্ছিল চট্টগ্রাম হয়ে, সেটা ইন্টারসেপ্ট করা হয় এবং অনেকে বলে থাকেন এর সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর এবং তারেক রহমান তারা নাকি ইনভলভ ছিলেন। তো এইরকম একটা পপুলার ওপিনিয়ন ডেভেলপ হয়েছে মানুষের মধ্যে এবং সবাই ব্যাপারটাকে বিশ্বাসও করে একভাবে। এবং এইটাকে ইন্ডিয়া মনে করে যে তার জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। যেহেতু এইটা ইন্ডিয়ার একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে যে তারেক রহমানকে তারা পলিটিক্স করতে দিবে না। আমরা ভাই রিসেন্টলি তারেক জিয়ার যে সব ইন্টারভিউ দেখছি সবখানে কিন্তু ভারতীয় যে আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু তার অনেক মানে কঠিন কঠিন শব্দ আমরা শুনছি। তো এই জায়গাটাও কি আপনার কাছে মনে হয় যে কোনো না কোনোভাবে কানেক্টেড তার জন্যে? এখন এই ব্যাপারটা তার জন্য থ্রেটেনিং যদি হয় এবং উনি মনে করেন যে এই থ্রেটের জন্য উনি দেশেই আসতে পারবেন না, তাহলে এই কথাগুলো ওনার বলা উচিত হয়েছে কিনা, দ্যাট ইজ আ পলিটিক্যাল কোয়েশ্চেন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যদি উনি বলে ফেলেন এবং উনি এটাকে বিশ্বাস করেন তাহলে তো ওনার ওটা বলার পর দেশে চলে আসা উচিত। দ্যাটস অ্যানাদার পলিটিক্যাল স্ট্যান্ড। তো এখন এই দুইটার মধ্যে কোনটা উনি করলেন? একটাও করেন না। কিন্তু ভাই আমি আরেকটা জিনিস যেটা মানে আমি পার্সোনালি মনে করি যে তারেক জিয়া যদি দেশে চলে আসে এবং তারপরে যে কনসিকুয়েন্সগুলো সেটা ভালো হোক বা খারাপ হোক যেটাই হোক না কেন, এই যে ফেস করার যে বিষয়টা এটা যদি নির্বাচনের আগে হয় এটা কিন্তু বিএনপির জন্যই ভালো হইতো। বিএনপির জন্য ভালো হতো। আবার ধরা যাক তারেক রহমান এখন দেশে আসলেন এবং তাকে কোনোভাবে মার্ডার করে ফেলা হলো বা সিভিলি ইনজুর করে ফেলা হলো বা এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেটা আশঙ্কা করছে মানুষ এইটা ঘটে গেল, দেন হোয়াট উড বি দ্য নেক্সট সিনারিও? আপনি চিন্তা করেন, সিভিল ওয়ার হয়ে যাবে পুরো। তো দেশে প্রথমত হচ্ছে এইটার মাধ্যমে জামাত এবং বিএনপির মধ্যে একটা রক্তাক্ত সংঘর্ষের সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ধরা যাক উনি কোনোভাবে আল্লাহ না করুক কোনো রকম একটা ঘটনা ঘটার কারণে উনি ইলেকশনে পার্টিসিপেট করতে পারছেন না, সেক্ষেত্রে বিএনপির নেক্সট লিডার কে হবে ইলেকশনে? কেউই তো ওভাবে।
এখন ধরা যাক যে আমরা ধরে নিতাম এতদিন ধরে যে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যে বর্তমান মহাসচিব আছেন উনি বিএনপির নেতৃত্ব দিবেন, বা 2018 ইলেকশনে আমরা এরকম একটা ব্যাপার দেখেছি যে হি ওয়াজ দ্য অলমোস্ট মেইন ম্যান, যদিও ফ্রন্ট ফেসে ডক্টর কামাল হোসেনকে আনা হয়েছিল। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গত 1-1.5 বছর ধরে মোটামুটি লাইমলাইটের একটু বাইরেই বলবো আমরা, সামনে চলে আসছেন সালাউদ্দিন আহমেদ। তো সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি রিপ্রেজেন্ট করেছেন এবং বিভিন্ন জায়গায় তার বক্তব্য, তার অ্যাপ্রোচ সব কিছু মিলিয়ে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে হি ইজ কেপেবল এনাফ টু লিড বাংলাদেশ রাইট নাও। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা না হয় আমাদের কাছে কিছু মানুষের কাছে মনে হচ্ছে, কিন্তু বিএনপি সামগ্রিকভাবে কি এইটা মেনে নিতে প্রস্তুত? লাইক আপনি চিন্তা করেন শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যদি কোনোভাবে তাকে কিছু করা হতো এবং সে দলকে নেতৃত্ব দিতে না পারতো, বিএনপি কিন্তু আপাতমস্তক জিয়া পরিবারের নিয়ন্ত্রিত একটা দল। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিটা ভাই বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র যেটা আছে ওইটা কিন্তু যায় নাই, ভালো মতোই আছে। তো ওই জায়গাটা থেকে আপনি চিন্তা করেন যে জিয়া পরিবারের লিডারশিপ ছাড়া আসলে কি মানে বিএনপির মতো একটা দল ঐক্যবদ্ধভাবে থাকা এটা কতটুকু সম্ভব আমরা কিন্তু দেখি নাই। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের যে বিষয়টা আমরা দেখতেছি, এই জাস্ট কয়েকদিন আগে আমরা দেখলাম যে মানে নিজেদের মধ্যেই মারামারি, নিজেদের প্রচারণার মধ্যেই ভাই একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলছে। মানে এই বিষয়গুলো তো আসলে বিএনপির যেই অভ্যন্তরীণ যে অবস্থাটা সেটার খুব বাজে একটা দিক ইন্ডিকেট করতেছে আসলে। দেখেন এটা তো শুধুমাত্র বিএনপির চট্টগ্রামের ঘটনা না, সারা দেশেই মোটামুটি এই অবস্থা। এবং এখন পর্যন্ত যে এতগুলো খুনোখুনি মারামারি ঘটনা ঘটলো, এইগুলো কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট প্রপারলি যে বিচার করতে পারছে জিনিসগুলা সেরকমও না, প্রত্যেকটা জিনিসই ঝুলন্ত। হয়তো রাজনৈতিক অবস্থা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপারগুলো হয়তো মানে হিমাগারে চলে যাওয়ার ব্যাপারটা রেড টেপ, বা দেখা গেল যে জিনিসগুলো হয়তো কোর্টে দেখবেন শুনানি হচ্ছে না বা শুনানি দীর্ঘায়িত হচ্ছে, এইভাবে জাস্টিস ডিলেইড হয়ে 10 বছর 12 বছর পর একটা পলিটিক্যাল মার্ডারের বিচার হবে, যেটা হয়ে আসছে বাংলাদেশে। তো তার মানে বিএনপির ভেতরে ব্যাপক পরিমাণ মানুষ আছে যারা কিন্তু একে অন্যের জীবন নেওয়ার জন্য তৈরি হয়ে আছে। এবং এই জায়গায় জিয়া পরিবারের লিডারশিপ থাকার পরেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তাদের মধ্যে যদি লিড করার মতো কেউ না থাকে তাহলে পরিস্থিতিটা কী হবে? এবং সালাউদ্দিন আহমেদের বাইরেও শুধুমাত্র চট্টগ্রামে কিন্তু বিএনপির একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা আছেন। তারপর ঢাকার প্রশ্ন আসছে এবং নারায়ণগঞ্জের প্রশ্ন আসছে। তো তাহলে আসলে ব্যাপারটা কোন দিকে যাবে এটা কিন্তু কারো নিয়ন্ত্রণ থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ধরনের ভায়োলেন্স যদি হয় টপ লেভেলের একজন পলিটিক্যাল লিডার ইনকেস যদি সেটা তারেক রহমান হতে পারেন, আবার ধরেন জামাতের কেউ হতে পারেন, ডক্টর শফিকুর রহমান, আমরা জানি না আসলে। যদি এরকম কোনো কিছু ইন্ডিয়া চিন্তা করে থাকে বা অন্য কোনো রাষ্ট্র চিন্তা করে থাকে তারা বাংলাদেশে নির্বাচন বানচালের জন্য ঘটাবে, সেক্ষেত্রে পরিস্থিতি কী করতে পারে? সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে কি জামাতের মূল্যে জামাত বিএনপির দোষ মনে করবে, বিএনপি মূল্যে দেখা যাবে যে তারা মনে করছে জামাতের দোষ। তারপর যে ক্ল্যাশগুলো তৈরি হবে এবং দেশব্যাপী সেটা ছড়ায় পড়বে, সেটা কন্ট্রোল করার মতো আমাদের না পুলিশ ফোর্স আছে, না ওইভাবে সেনাবাহিনী আসলে কাজ করতে পারছে। আমরা দেখছি না গত 1-1.5 বছর যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বা রাজনৈতিক যে কোন্দলগুলো আছে ওগুলো কন্ট্রোল করতে পারছে। ইন্টারিম আসলে বাকি যা কিছু হ্যান্ডেল করতে পারতেছে, রাজনৈতিক কোন্দলের বিষয়গুলো বা প্রশাসনিক দায়িত্বের জায়গায় কিন্তু খুবই দুর্বল। ধরেন আপনি যদি একটা ইউনিয়ন লেভেল বা উপজেলা লেভেলের একটা গ্যাঞ্জাম ফাসাদ পুলিশ দিয়ে কন্ট্রোল করতে চান, পুলিশ আগে ওখানের লিডারকে ফোন করে যায়, কারণ তার হাতে কিন্তু এনাফ ফোর্সেস নেই। সে হয়তো 50 জন ফোর্স নিয়ে গিয়ে দেখলো যে ওইখানে মোটামুটি 1000-2000 মানুষ দাঁড়ানো, হ্যাঁ, রামদানি হাতে, তো সে হয়তো এটা দিয়ে ওটা কন্টেইন করতে পারবে এবং তার হয়তো গুলি করার রাইট নেই এখানে। কারণ গুলি করলে কি হবে, একটা পলিটিক্যাল লোক মারা যাবে, একটা পলিটিক্যাল লোক মারা গেলে এইটা নিয়ে কিন্তু তার যথেষ্ট দায়বদ্ধতা, জবাবদিহিতা এবং তার ক্যারিয়ার নিয়ে একটা হ্যাসেল তৈরি হয়ে যাবে, এইটাকে সে ডিল করতে পারবে না। ফলে ম্যাজিস্ট্রেট এখানে গুলির অনুমতি দিবে না, পুলিশ গুলিও করতে পারবে না। আর তখন কি হবে, সশস্ত্র মানুষকে আপনি গুলি না করে হয়তো থামাতে পারবেন না, সে আপনার কথা শুনবে না। এই যে একটা মানে অবস্থা তৈরি হয়ে থাকে যে বৈধ অস্ত্র বললাম অবৈধ অস্ত্রের লড়াইয়ে বারবার অবৈধ অস্ত্রের বিজয় এবং তাকে ওইটার সাথে কোহ্যাবিট করতে বাধ্য হওয়াটা, এই চ্যালেঞ্জটা মাথায় নিয়ে কিন্তু বাংলাদেশ পুলিশ গ্রাসরুট লেভেলে কাজ করে। ফলে মাফিয়াদের যে পাওয়ার এটাকে কিন্তু বাংলাদেশ পুলিশ কখনোই ওভারকাম করতে পারে না, এইটা এক্সিস্টিং ক্রাইসিস। তো এর ফলে দেখেন এই যে গ্যাঞ্জাম যদি আমরা বলি যে দেশব্যাপী ছড়ায় গেছে, সব জায়গায় হচ্ছে, তো কয় জায়গায় পুলিশ ডিপ্লয় করবে? এখন ধরা যাক যে এগুলোর কোনো কিছুই হলো না,
কিন্তু এই ক্যাওস কোনো পার্শ্ববর্তী দেশের এজেন্সি বা অন্য কেউ তারা দেখা যাচ্ছে যে ইলেকশনের দিন তৈরি করতেছে। হ্যাঁ, আমরা কিন্তু 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট কিন্তু এক প্রকার আতঙ্কে ছিলাম সব জায়গায়, যে কখন কি হয়, কখন কারা বের হয়। এবং এইরকম অনেক থিওরি বাজারে চাওয়ার ছিল যে টঙ্গী, সাভার এসব জায়গাতে তারা ওয়েপন নিয়ে বের হয়েছে। হ্যাঁ, এবং বিশেষভাবে জুলাই চলাকালীন সময় তো বেশ কয়েক জায়গায় হিন্দিভাষী বিভিন্ন কিলার, এই ব্যাপারটার কথা শোনা গেছে। যাত্রাবাড়ির লোক এবং রামপুরার লোক পর্যন্ত বলেছে যে তাদের একটা এক্সিস্টেন্স ছিল। উত্তরার জসীমউদ্দিনের দিকে এই রকমের আলাপ আলোচনা হয়েছে যে ওখানেও হিন্দিভাষী কিলারের উপস্থিতি ছিল। তো এখন দেখেন এই ব্যাপারগুলো তো মানুষ একেবারে ভুলে যায়নি। সো মানুষের মনে কিন্তু একটা আতঙ্ক আছে, এবং ইলেকশনের সময় যদি এরকম কোনো কিছু ইমার্জ করে, অ্যারাইজ করে, সেক্ষেত্রে বাংলাদেশ কয় দিক সামাল দিবে এই প্রশ্নের কিন্তু কোনো সুরাহা করতে পারেনি সরকার। ইন্টারিম সরকারের যে বড় দুর্বলতাটা, যে তারা সিকিউরিটি ইস্যুকে ডিল করতে পারতেছে না, বা হয়তো বলবো যে কোনো কোনো অংশে তাদেরকে দেয়া হচ্ছে না এটা করতে, কোঅপারেটও করতেছে না। হ্যাঁ, তো এই জায়গাটায় আসলে বাংলাদেশ কোন দিকে যাবে এটা কেউ জানে না ইলেকশনের পরে। দ্যাটস ওয়াই মানুষ ভাবতেছে যে ইলেকশনটা হয়তো নাও হতে পারে বা বানচাল হয়ে যেতে পারে। তো ভাই, ভারতের যেই নির্বাচনে সবসময় হস্তক্ষেপ বা আমরা বলি অ্যাটাচমেন্টটা, এটা আমরা সবসময় দেখছি 71 থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ভারত আমাদের সাথে কানেক্টেড। সো এখন যদি আমরা ভাই সামনের নির্বাচনের কথা চিন্তা করি, তাহলে ভারতের আসলে এই জায়গাতে স্টেকটা কেমন হবে? দেখেন, ভারতের এখনও যথেষ্ট বড় স্টেক আছে বাংলাদেশের রাজনীতিতে। আমরা যদি চিন্তা করি যে 24-এর বিপ্লবের পরে ভারতের এখানে কোনো জায়গা নেই, আমরা ভুলের মধ্যে আছি। ভারত খুব ভালো মতোই তার স্টেক বুঝে নিচ্ছে। একদম শুরু থেকে আমি কয়েকটা ব্যাপার লক্ষ্য করি। দেখবেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, উনি ভারত বিরোধী কোনো কথাবার্তায় সহজে যেতে চান না শুরু থেকে। এটার কারণ কি হতে পারে? দুইটা। একটা হচ্ছে উনি হয় অ্যাফ্রেইড অফ সামথিং একটা, আর না হলে হচ্ছে উনি মনে করতেছেন যে এইটা তার জন্য সুবিধাজনক না। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। আর তৃতীয়, যদি আরও একটা অপশন চিন্তা করি যে না, হি ইজ কম্প্রোমাইজড, তাইলে এটা আরেকটা অপশন হয়। হ্যাঁ, তো এখন ভারতের সঙ্গে আমাদের অনেক কিছু থেমে গেছে। লাইক আমাদের যে ট্যুরিজম হতো ইন্ডিয়াতে, আমরা যেতাম, এইটা তো কমে গেছে। মেডিকেল ট্যুরিজম পর্যন্ত কমে গেছে। ফলে কলকাতা সহ বিভিন্ন ভারতীয় শহরে যে ব্যবসা বাণিজ্য, সেখানে প্রভাব পড়ছে। কিন্তু ওভারঅল দেখেন, ভারতের সঙ্গে আমাদের যে এক্সচেঞ্জগুলা, যে বিজনেসগুলো, এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়নি, ওগুলোর জায়গাতেই আছে। ডক্টর আসিফ নজরুল কিন্তু উপদেষ্টা পদে আসার পর প্রথমে যে পপুলিস্ট বয়ানটা দিলেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করতেছে, মানে এরকম একটা ভাব, আমি উপদেষ্টা হয়ে আমি বের টের করে দিব ওদেরকে। হ্যাঁ, তো দেখেন একজনকেও বের করা হয়েছে কিনা। হ্যাঁ, তো যদি বের না করা হয়, এই 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করতেছে, এই বয়ানটা উনি নিয়ে আসছেন, মানে উনি কিছু জানেন এই ব্যাপারে। হ্যাঁ, তো তাদের ব্যাপারে ওনার ডিসিশন কি, এটা বাংলাদেশের জন্য একটা সিকিউরিটি রিস্ক কিনা? যদি সিকিউরিটি রিস্ক হয়ে থাকে, তাহলে একজন সরকারের দায়িত্বশীল উপদেষ্টা হিসেবে এটার ব্যাপারে তো তার কোনো অবস্থান থাকা উচিত। তো ওই যে একবার বলছে না, বলে তো একটু পপুলিজম বাহবা কামাইছে, এরপর কিন্তু দেখেন ওনার এটা নিয়ে কোনো স্ট্যান্স নাই, ওনার এটা নিয়ে কোনো বক্তব্য নাই। তারপর এটা নিয়ে কোনো ইনিশিয়েটিভ যদি পররাষ্ট্র অধিদপ্তর থেকে বা শ্রম মন্ত্রণালয় থেকে বা অন্য কোনো জায়গা থেকে এটা নিয়ে হতেই পারতো। হ্যাঁ, কারণ আমরা বর্তমানে গত কয়েক বছরে চলা কয়েকটা কনফ্লিক্ট থেকে কিন্তু দেখলাম যে এক দেশের পেটের মধ্যে আরেক দেশের লোক থেকে বিভিন্ন সময়, গুরুত্বপূর্ণ সময়, স্পর্শকাতর বিভিন্ন স্থাপনা, ব্যক্তিবর্গ, পাচার থেকে শুরু করে গোয়েন্দা সবকিছুতে কিন্তু ওদেরকে ইউজ করে, এবং তারা কিন্তু গুরুত্বপূর্ণ সব স্ট্রাইকে একদম ইনফরমেন্টের রোল প্লে করে। হ্যাঁ, তো এই যে চ্যালেঞ্জটা তো বাংলাদেশে থাকছেই। আর এই 26 লক্ষ ভারতীয়র মধ্যে কে কোন জায়গায় ডিপ্লয়েড, কিভাবে সে কাজ করতেছে, কাজের সঙ্গে সে কানেক্টেড, সে সিভিলিয়ান নাকি মিলিটারি। দেখেন, ইন্ডিয়ান একটা মানুষ একটা বাংলাদেশের একটা জায়গায় কাজ করতেই পারে, বাংলাদেশিদের এটা নিয়ে খুব একটা সমস্যা নেই। কিন্তু সে যদি কোনোভাবে বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে, তাইলে সেটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয়। তো এইটা নিয়ে পরবর্তীতে সবচাইতে সোচ্চার হওয়ার কথা ছিল হয় ডক্টর আসিফ নজরুলের অথবা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের। তাদের দিক থেকে কি এরকম কোনো পরবর্তী আর কোনো কথা শোনা গেছে? যায় নাই কিন্তু। তো তার মানে হয় আগের কথাটা মিথ্যা, আর নাইলে বর্তমানে ওইটা তারা চেপে যাচ্ছেন, দুইটার মধ্যে কোনো একটা। এবং আমরা জানি যে শেখ হাসিনার আমলে এরকম একটা পপুলার ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে বাংলাদেশের যারা বিজনেস ম্যানেজার আছে তারা কোনো কাজের না, তারা আসলে কিছু পারে না। এই জন্য কি করা হয়, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া থেকে ম্যানেজার হায়ার করে করে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোকে সবচেয়ে বেশি ভাই গার্মেন্টস, পার্টিকুলারলি গার্মেন্টসে। এখন দেখেন, আমাদের যেটা দিয়ে সবচেয়ে বেশি আমরা ডলার নিয়ে আসি,
হ্যাঁ, তো এবং ইউরোপ আমেরিকান মার্কেটে যেটার অ্যাক্সেস সবচেয়ে বেশি, সেই ইন্ডাস্ট্রিটার যদি মানে সব টপ হায়ারার্কিতে আমার এমন একটা রাষ্ট্রের লোক থাকে যার সাথে আমার সম্পর্ক যে কোনো সময় যে কোনো দিকে মন নিতে পারে এবং উই আর নট ফিলিং সেফ ফ্রম দেম, তো এটা কি আসলে কিছু হয়? এটা তো জাতীয় নিরাপত্তার একটা ইস্যু। তারপর এখন পর্যন্ত আমরা যতটুকু শুনলাম যে এখন পর্যন্ত বাংলাদেশের যে অর্থনৈতিক খাত, এই অর্থনৈতিক খাত এবং আইটি খাতে কিন্তু ইন্ডিয়ান আমরা যদি বলি পেনিট্রেশন, এই পেনিট্রেশন ভয়াবহ পর্যায়ে, এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে মানে এই ইন্ডিয়ান আধিপত্যের বাইরে গিয়ে আমাদের মুভমেন্ট করাটা আসলে কতটুকু ভায়াবল, এটা যারা ব্যাংকিং নিয়ে কাজ করেন তারা প্রত্যেকেই কম বেশি ওয়াকিফাল। এখন এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট খুব ভালো কোনো স্টেপ নিতে পারে নাই। তো তার মানে হচ্ছে এই জায়গাগুলো তাদের এক্সিস্টিং স্টেক এখনও আছে। এটা গেল অর্থনৈতিক খাত, বা আমরা যদি বলি যে নন পলিটিক্যাল অ্যাফেয়ার্সে। আমরা যদি পলিটিক্যাল অ্যাফেয়ার্সের কথা চিন্তা করি তাহলে দেখবেন যে ভারত অগাস্টের পর থেকে প্রত্যেকটা রাজনৈতিক গ্রুপকে তারা কিন্তু আলাদাভাবে অ্যাপ্রোচ করেছে। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, ভারত কিন্তু মানে বিএনপির কাউকে দাওয়াত দেওয়া, জামাতের কাউকে দাওয়াত দূরের কথা রেসপন্স করা কোনো কিছুতে, এইগুলোতে তারা কিন্তু ছিল না। হ্যাঁ, যখন শেখ হাসিনা চলে গেছে ভারত কিন্তু সিচুয়েশনটা নিউলি অ্যাসেস করেছে। ভারতীয় যে সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, তাদের জন্য একটা অপশন ছিল যে শেখ হাসিনাকে ব্যাক করানোর চেষ্টা করা। তারা এটা অ্যাক্টিভলি চেষ্টা করে গেছে একটা লম্বা সময়, এবং এই প্ল্যান হয়তো তারা খুব বেশি দিন বোধহয় হয় নাই মাথা থেকে ফেলে দিতে বাধ্য হয়েছে, হয়তো শেখ হাসিনার শারীরিক অসুস্থতার কারণে, আমি মনে করি যেটা। কিন্তু এর বাইরে তারা কিন্তু প্রত্যেকটা দলকে অ্যাপ্রোচ করেছে। তারা আওয়ামী লীগকে রিটার্ন করানোর বয়ান তৈরি করেছে বিভিন্ন দলীয় বুদ্ধিজীবীদের মাধ্যমে। আমরা হয়তো কারো নাম নিব না, কিন্তু আপনারা দেখবেন ফেসবুকে, ইউটিউবে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে যারা দেখবেন আওয়ামী লীগকে মোটামুটি অগাস্টের 5 তারিখে হাসিনা বিদায়ের 3-4 দিনের মাথায় তারা এই বয়ানটা নিয়ে আসছে। আওয়ামী লীগকে রিটার্ন করাইতে হবে, আওয়ামী লীগকে গণভোটে মানে নিষিদ্ধ করতে গেলে গণভোটে 70% যদি আওয়ামী লীগের এগেনস্টে ভোট পড়ে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এলে করা যাবে না। তারপর হচ্ছে অপরাধটাকে ব্যক্তি কেন্দ্রিক নিয়ে গেছে, দল এটার সাথে কানেক্টেড না, এরকম একটা ন্যারেটিভও দাঁড় করানোর চেষ্টা করছে। আওয়ামী লীগকে তারা একটা গণতান্ত্রিক দল কিন্তু বলছে, এবং এটা কিন্তু বিএনপি জামাত দুইটা দলই বলছে। হ্যাঁ, আওয়ামী লীগ নাকি তাদের পলিটিক্যাল যে ফ্যামিলি, পলিটিক্যাল যে ফ্যামিলি বা পলিটিক্যাল যে ক্লাস, সেটার একটা মেম্বার। হ্যাঁ, তো আওয়ামী লীগ যদি একটা গণতান্ত্রিক দল হয়ে থাকে, তাকে তোমরা তারাই দিয়ে তো একটা মহাপাপ করছো। তোমাদের তো মানে কোর্টে আসা উচিত, এটা দিয়ে তোমাদের নামে তো মামলা হওয়া উচিত। তোমরা আওয়ামী লীগ খেলাইছো কেন তাইলে? একটা গণতান্ত্রিক দলকে, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে আপনারা বিতাড়িত করছেন, তো এটা তো আপনারা একটা ঘোরতর অন্যায় করছেন। তো এটা তো দেশের আইনে আপনাদের বিচার হওয়া উচিত যদি আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল হয়ে থাকে। হ্যাঁ, আপনারা অ্যাক্টিভলি রেজাইম চেঞ্জ করছেন, রাষ্ট্রদ্রোহের মামলার মধ্যে পড়ে যেতে পারে, তাই না? তো এইটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে হলো গিয়ে সেক্ষেত্রে জুলাই যে অভ্যুত্থানটা হয়েছে, জুলাই অভ্যুত্থানটা হয়েছে একটা গণতান্ত্রিক দল, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার মাধ্যমে। মানে এই কথাটা কত মারাত্মক দেখেন, এটা কিন্তু হাসিনার পুরো 15 বছরের করা সব কিছুকে লেজিটিমেসি দিয়ে দেয়। তো এই কথা কোত্থেকে আসলো ভাই? আপনারা না 3 দিন আগে তাকে খেদাইলেন দেশ থেকে। তো তাইলে দেখেন তারা তাদের লেজিটিমেসি পর্যন্ত অস্বীকার করতে রাজি হয়ে যাচ্ছে মানে হাসিনা যাওয়ার 1 সপ্তাহের মধ্যে। এইটা কিভাবে আমরা এটাকে কিভাবে বুঝবো? এটাকে আমরা ভারতীয় ইনফ্লুয়েন্স আকারে বুঝবো না? আমাদের তো এইভাবেই বোঝা উচিত, মানে চোখ কান যদি খোলা রাখি। আর যদি না মনে করি যে না ঠিক আছে আমি একটা ব্লু পিল খাইছি, পৃথিবীতে আসলে বাস্তবতা বলতে আমি যা বুঝি এর বাইরে কোনো কিছু এক্সিস্ট করে না, তাইলে ভিন্ন ব্যাপার। তো এইরকম কিছু মানুষ আছে আর কি যারা ব্লু পিল আচরণ করতেছে এবং মনে করছে যে এইগুলা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স না। নো, দে ডেফিনেটলি ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স। কারণ নাইলে আপনি যার বিরুদ্ধে 15 বছর ফ্যাসিস্ট বইলে সংগ্রাম করলেন, 2 দিন পর আপনি তাকে গণতান্ত্রিক বলতে পারেন না। তারপর দেখেন পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে, আপনি অ্যাক্টিভলি যেগুলা বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া অবস্থান নিছে, এইটার বিরুদ্ধে খুব অল্প কিছু নেতা মাঝে মাঝে কথা বলছেন। তাদের মধ্যে আমরা কাদেরকে দেখতে পাই? আমরা দেখি বিএনপির মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, তাদের কিছু স্ট্যান্স ছিল, কিন্তু প্রথম দিকে স্ট্যান্স ক্লিয়ার ছিল না, মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে আসছে না, ইরেগুলার ছিল। পরে 2024 ডিসেম্বরে এসে তারা এটা ক্লিয়ারলি ডিফাইন করেন। তার আগ পর্যন্ত এটা নিতে তাদের কাউকে খুব একটা স্বস্তি বোধ করতে দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে জামাতের আমির শফিকুর রহমান এবং জামাতের যে নায়েবে আমির আছেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ওনাদের ব্যাপারেও কিন্তু মোটামুটি ইন্ডিয়ার ব্যাপারে একটা সফটনেস এটা ওনাদের বক্তব্যে
কোয়াইট প্রিভিলেন্ট এই সেন্স থেকে দেখবেন যে নিউ ইয়র্কে গিয়ে একটা বক্তৃতা দেওয়ার বাইরে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখন পর্যন্ত কিন্তু ওইভাবে ভারত বিরোধী কোনো স্ট্যান্স সেভাবে নেন নাই, এবং ওই বক্তৃতার পরে ওনার একটা ভিডিও ক্লিপ মোটামুটি অনলাইনে আমরা দেখলাম যে উনি একজনের সঙ্গে ডিসকাস করছেন, একজনকে বলছেন ইন্ডিয়ার বিরুদ্ধে তো বলে দিলাম, ভালো হয়েছে কিনা। হ্যাঁ, তো এইরকম একটা ব্যাপার কিন্তু এক্সিস্ট করে। এর বাইরে আমরা অন্যান্য যে রাজনৈতিক নেতাদেরকে দেখতেছি, আমরা দেখবো যে ইন্ডিয়ার ব্যাপারে কথা বলার ব্যাপারে সবচেয়ে কনসিস্টেন্ট হচ্ছে এনসিপির নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন, এই দুইজন। এবং পরবর্তীতে আমরা দেখি যে হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, তাদের ভিতরে একটা অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স নেওয়ার একটা সাইকোলজি আছে। তো এই জিনিসগুলো ইয়াংদের মধ্যে যতটা কমন, ওল্ডদের মধ্যে ততটা কমন না। এখন কথা না বললেই কি তারা ভারতপন্থী বলতে হবে? না, আমি এটার সাথেও অ্যাগ্রি করি না। কিন্তু আমরা আরেকটা ব্যাপার যদি দেখি যে সময়ের সঙ্গে সঙ্গে গত মার্চ এপ্রিলে কিন্তু তারা জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেওয়া, রিফাইন্ড আওয়ামী লীগকে পলিটিক্স করতে দেওয়া, এই ব্যাপারে কিন্তু মোটামুটি সব মহল এগ্রি করে ফেলছিল, তাই না? এইটার বিরুদ্ধে লিটারালি ছাত্র জনতাকে আন্দোলন করে তারপর একটা প্রেশার তৈরি করে শেষ পর্যন্ত এই ডিসিশনটাকে রিভার্স করাইতে হচ্ছে। এবং সেই সময় হাসনাতরা এই লেভেল পর্যন্ত, হাসনাত এবং আসিফ চলে গেছিল যে আমরা ভয় পাচ্ছিলাম বাংলাদেশে কোনো আবার কু হয়ে যায় কিনা। রাস্তাঘাটে স্লোগান হয়েছে হাসনাত না বাকার, এই টাইপের স্লোগান হয়েছে, হুইচ ওয়াজ নট ভেরি প্লিজেন্ট ফর আস টু সি, কিন্তু হয়েছে তো। তাইলে এই রোলটা কোনো পলিটিক্যাল লিডার কেন নিতে পারলেন না ওই সময়? তাহলে ভাই যে 24-এর যেই গণ অভ্যুত্থান, এটার পরে আমরা মানে অনেক দলকেই দেখছি একটু ভারতীয় বিরোধী অনেক বক্তব্য দিতে, মানে কিছুটা হইলেও চেষ্টা করছে, হয়তোবা সেটা মানুষের যেই একটা স্পিরিট সেটার থেকেও বলতে পারে। তো মানে মোটামুটি আমরা বুঝতেছি যে রাজনীতির এখন একটা ক্যাটাগরি বাংলাদেশে ভারতীয় বিরোধী যে আধিপত্যবাদের যে বিরুদ্ধে যে মতবাদ সেটা ধরে একটু আগাইতেছে। এখন এটা কি পপুলিস্ট ওপিনিয়নের জন্য কি তারা কিছুটা কিছু কথা বলে, কিন্তু ব্যাক এন্ডে তারা হয়তো বা সেটা বজায় রাখতেছে? মানে যদি আসলেই এমন হয় যে 24-এর পরে বাংলাদেশের সবগুলো দলই ভারতের সাথে, আমরা কখনোই বলি না অ্যান্টি ভারত হওয়া উচিত, আমরা বলি যে একটা সমঝোতাপূর্ণ সামঞ্জস্যপূর্ণ একটা সম্পর্ক থাকা উচিত। তো সেই জায়গাটা আসলে তাহলে ভারত কার সাথে কোলাবোরেশন করতেছে বাংলাদেশ? প্রথম কথা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান হলে আপনার সমস্যা কি? না মানে অবশ্যই ভাই আমাদের 3 দিক দিয়ে যখন ভারতকে ঘিরে থাকতেছে, ওদের সাথে কোনো না কোনোভাবে তো আমরা কানেক্টেড। সো অ্যান্টি ইন্ডিয়া থেকে বরং সেটাতে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক হওয়াটা ভাই বেশি জরুরি না? সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক হওয়া জরুরি, আবার একইভাবে অ্যান্টি ইন্ডিয়ান হওয়া জরুরি বাংলাদেশের পার্সপেক্টিভে। যখন আপনি 3 দিক দিয়ে একটা রাষ্ট্র দ্বারা সারাউন্ডেড, আপনার রাজনীতিতে যথেষ্ট পরিমাণ এলিমেন্ট যদি সেটার এগেনস্টে না থাকে, আপনার তাহলে অ্যাসিমিলেট হয়ে যাবে। ইউ শুড বি ন্যাচারালি অ্যান্টি ইন্ডিয়ান ইফ ইউ আর বাংলাদেশি, কিন্তু দ্যাটস নট এগেনস্ট দ্য পিপল। ইন্ডিয়া যদি রাষ্ট্র হিসেবে আমাদের সঙ্গে কোনো অন্যায় করে, সেইটাকে ডিল করতে গেলে যদি আমাকে কেউ অ্যান্টি ইন্ডিয়ান বলে, দ্যাটস ওকে ফর মি অ্যান্ড দ্যাট শুড বি নর্মাল। কিন্তু আমার ইন্ডিয়ান পিপলের সঙ্গে কোনো ঝামেলা নাই, এইটাও পাশাপাশি হইতে হবে। এবং ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের যে দ্বন্দ্বটা দেখেন, এটা প্রায় 3,500 বছরের দ্বন্দ্ব। কবে থেকে? যখন থেকে আর্যরা গ্যাঙ্গেটিক প্লেইনে আসছে, অর্থাৎ গঙ্গা অববাহিকা উত্তর ভারতে আসছে, এবং সেইখান থেকে তারা বাংলাদেশে এই পদ্মা, গঙ্গা অববাহিকা, ভাগীরথী অববাহিকা এইদিকে ঢুকতে চেষ্টা করছে, তখন থেকে এখানকার মানুষ প্রিভেন্ট করছে জিনিসটাকে। সো বেসিক্যালি এইটা কিন্তু একটা মানে ভূরাজনৈতিকভাবে অনিবার্য দ্বন্দ্ব। তো এই দ্বন্দ্বকে অস্বীকার করে তো লাভ নাই, আবার কোঅপারেশনের যে ভূমিকা সেটাকে অস্বীকার করে লাভ নেই। আপনি বাংলাদেশি, তাই আপনার একটা বাই ডিফল্ট অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স থাকতেই পারে। এইটা যেমন ধরেন একজন ইন্ডিয়ানের একটা অ্যান্টাই পাকিস্তানি, অ্যান্টাই বাংলাদেশ যদি স্ট্যান্স না থাকে, তাকে ইন্ডিয়া থেকে রাজনীতি করতে দিবে না তো। তো তাইলে দেখেন, ওরা যদি এটা অ্যাকসেপ্ট করতে পারে, আমার করতে সমস্যা কি? যতক্ষণ না পর্যন্ত আমি এটা করতেছি, আমি নিজের ইকুয়াল কনসিডার করতে পারছি না, ওয়ার নট স্টেট দেন। তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে 1 নম্বর, যে ভারত বিরোধিতা কোনো মহাপাপ না রাজনৈতিকভাবে। 2 নম্বর হচ্ছে ভারত বিরোধিতা মানে ভারতের সঙ্গে কোনো সকল প্রকার সহযোগিতাকে ক্যান্সেল করা, এইটাও না। আধুনিক রাজনীতি, আধুনিক কূটনীতি এইভাবে চলে না। আপনি আপনার সঙ্গে তার যে ইন্টারেস্টগুলো না মিলতেছে, আপনি ওই জায়গাতে তার বিরোধিতা করবেন যে জায়গায় আপনার সঙ্গে কমন ইন্টারেস্ট আছে। যেমন ভারত যদি মনে করে যে না, একটা এরকম নদী ব্যবস্থাপনা হবে যেইখানে ভারতের রাজ্যগুলোও যথেষ্ট পানি পাবে, বা বাংলাদেশ শুকনো মৌসুমে শুকিয়ে থাকবে না, পানি পাবে, আমাদের কৃষকরা শুকায় মরবে না। আবার বন্যায় যে অতিরিক্ত যে পানির ফ্লো হয় বর্ষাকালে বাংলাদেশে, এটাকে ইন্ডিয়া কোনোভাবে ম্যানেজ করবে।
যেমন ধরেন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার 10 দিনের মাথায় কী হলো, ডুম্বুর বাঁধ খুলে দিল এবং ফেনীতে একটা ভয়ঙ্কর বন্যা হলো। তো এই জিনিসগুলো যদি ইন্ডিয়া মনে করে যে না দে উইল ম্যানেজ ইট বেটার, ইন্ডিয়া যদি মনে করে বাংলাদেশের চারপাশে তার অনেকগুলো স্টেট আছে, এই স্টেটগুলোকে সে বাংলাদেশের সঙ্গে বেটার কানেক্টিভিটির মাধ্যমে ইকোনমিক্যালি ইমপ্রুভ করবে, বাংলাদেশের প্রোডাক্টগুলো সে ওইখানে যেতে দিবে। ইন্ডিয়া যদি মনে করে যে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গে যে একটা ইকোনমিক করিডোর করতে চায়, এটা তারা যুক্ত হবে, সমস্যাটা কোথায়? সমস্যা তো নাই। কিন্তু অ্যান্টি ইন্ডিয়ানিজমকে বাংলাদেশে যেইভাবে মানে একটা আতঙ্কের দৃষ্টিতে দেখা হয়, এটা তো ওই রকম হওয়ার কথা না। আপনি তো একটা স্বাধীন রাষ্ট্র, আপনি অ্যান্টি হইতেই পারেন যে কারো প্রতি, কিন্তু ইট শুড নট বি এগেনস্ট ইটস পিপল। এইটা হচ্ছে পয়েন্ট। তো এখন আমরা যেখানে ছিলাম আর কি, যে ভারতের আধিপত্য বিস্তার বাংলাদেশে কাদের মাধ্যমে জিনিসটা কাদের মাধ্যমে হবে, তো এই প্রশ্নটা দেখেন, ইন্ডিয়া হয়তো কিছু ডিম বিএনপির ঝুড়িতে রাখবে, আমরা তার কিছু লক্ষণ দেখছি। আমরা মেহের আফরোজ শাওন, হুমায়ুন আহমেদের সদ্য বিধবা পত্নী, না সদ্য বিধবা না, অনেক বছর হয়ে গেছে বোধ হয়, তো ভদ্র মহিলাকে সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যাপক ট্রলের শিকার হতে দেখি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কথাবার্তা বলে। তো এখন দেখেন, আওয়ামী লীগের পক্ষে উনি কথাবার্তা বলেন, কিন্তু বিএনপি নেত্রী একজন গিয়ে প্রায় তার সঙ্গে গিয়ে ছবি তোলেন এবং সেটা আপলোড দেন। মনে হচ্ছে যে মানে এরকম ভালো বান্ধবী ওনার কোনো দিনই আর ছিল না। এবং তাকে বিভিন্ন সময় দেখলাম যে হাসান আবদুল্লার দিক থেকে ট্যাগ দেওয়া হচ্ছে যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বা এইরকম আর কি বিভিন্ন ট্রোল সোশ্যাল মিডিয়াতে হয়েছে। তো এখন দেখেন এইরকম একজন নেত্রীকে কিন্তু কন্টিনিউয়াসলি বিএনপি এন্ডোর্স করতে করতে শেষ পর্যন্ত আবার নমিনেশন দিল না। হ্যাঁ, তো তাকে নিয়ে বিএনপির হয়তো ফিউচার কোনো প্ল্যান থাকতে পারে বা নাও থাকতে পারে, আমরা জানি না, কিন্তু তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়নি, বা তার ব্যাপারে দলগুলো অবস্থান ঘোষণা করে দেয় যে উনি যেটা বলছেন এটার সঙ্গে বিএনপির মতভিন্নতা আছে, বা বিএনপি এটা বিশ্বাস করে না, সমর্থন করে না, এরকম কিছু বিএনপি বলে নাই। বিএনপি আবার অবস্থান নিল কার ক্ষেত্রে? অ্যাডভোকেট ফজলুর রহমানের ক্ষেত্রে। হ্যাঁ, এবং সেটা অবস্থান নিতে বিএনপির বেশ কয়েক মাস সময় লাগলো। বাই দ্য টাইম এইটা সোশ্যাল মিডিয়ায় এনটি বিএনপি রাজনীতি যারা করে তারা কিন্তু এস্টাবলিশ করে ফেলছে যে ফজলুর কথাই হচ্ছে বিএনপির কথা, এবং কেউ কেউ বলছে ফজলুর কথা হচ্ছে তারেকের কথা। এই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসছে, এবং এই মতটা পপুলার হওয়ার সুযোগ পাইছে যে ফজলুর রহমানকে দিয়ে তারেক রহমান গ্রাউন্ড টেস্ট করে, টেস্ট যদি পজিটিভ আসে উনিও এই লাইনে বলবে, আর যদি পজিটিভ না আসে তাহলে উনি এই লাইনে বলবে না। এইরকম একটা ব্যাপার কিন্তু পরবর্তী এস্টাবলিশ হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমরা তারেক রহমানের কথা এরকম কিছু দেখি নাই। আর দেখেন, এই যে মানুষগুলাকে জুলাইয়ের পরে তো স্পেস কোনো দলের দেওয়ার কথা ছিল না, সেটা তো বিএনপি দিছে, এবং একমাত্র দল হিসেবেই বিএনপি দিছে যদি আমরা বা জুলাইয়ের পক্ষের দলগুলোর কথা চিন্তা করি, তাই না? তো এইটা একটা কিন্তু ভিজিবল প্রেজেন্স অফ সাম ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স আমরা মনে করি, কারণ এই আওয়ামী লীগের যে ন্যারেটিভ এটা আসলে ইন্ডিয়ান ন্যারেটিভ, দ্যাটস নট আ বাংলাদেশি ন্যারেটিভ। অ্যান্ড সেম গোজ ফর, আমি বলবো যে জামাতের কিছু অ্যাক্টিভিটি কীরকম। এখানে দেখেন, জামাত প্রকাশ্যে জুলাইয়ের বিরুদ্ধে কথা খুব একটা বলে নাই, আমরা খুব একটা দেখি নাই। জামাতের আমিরের কিছু কথাবার্তা আছে যেখানে সে আওয়ামী লীগের ব্যাপারে পজিটিভ কথাবার্তা বলছে, বাট দোজ ডেলিভারিজ ওয়ার নট এগেনস্ট হিজ পার্সোনাল কনসিস্টেন্সি। আগেও কিন্তু উনি এই ধরনের কথাবার্তাই বলতো যে সবার সাথে মিলেমিশে চলবে, মানে খুবই লিবারেল একটা মানে স্ট্যান্স আমরা দেখতেছি, লিবারেল স্ট্যান্স, বা আমরা যদি বলি দুধে ধোয়া তুলসী পাতা বিশুদ্ধ গঙ্গা জল, এই টাইপের একটা পার্সোনালিটি হিসেবে নিজেকে গ্রো করানোর পলিটিক্যাল স্ট্যান্স কিনা, ওইটাও আমরা দেখতে পারি। অথবা উনি মানুষ হিসেবেও এরকম, এটাও হতে পারে। হ্যাঁ, তো ওনার ব্যাপারে বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক লোকজন বলে উনি বেশ ভালো মানুষ বা শ্রদ্ধা করার মতো মানুষ। এখন ওয়েদার অ্যাজ আ পলিটিক্যাল স্ট্যান্স অর অ্যাজ আ পার্সোনাল স্ট্যান্স, যেটাই হোক, জুলাইয়ের পরে এটা তো এক্সপেক্টেড ছিল না, কারণ তারা আমাদের মানুষদেরকে মারছে এবং তাদের কোনো রিমোর্স নাই, এবং কালকেও যদি সুযোগ পায় কালকেও মারবে, রাইট? তো তাইলে কি আপনি এদেরকে এত জামাই আদর করতে চাওয়ার মানসিকতা থাকা উচিত না আপনার? আপনি একটা বড় বড় রাজনৈতিক দলের নেতা। তো দেখেন, এইগুলা এক্সিস্ট করার পরে তারপর যেটা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে বিএনপি, জামাত, এনসিপি, তৃণমূল পর্যায়ে কিন্তু সবার মধ্যে আমরা দেখছি কম বেশি আওয়ামী লীগ পুনর্বাসনের একটা ব্যাপার ছিল। আমরা এটাকে কম্পিটিশনও বলতে পারি, ইভেন মানে ইন সাম অ্যাসপেক্ট ব্যাপারটা এই জায়গায় গেছে। কেন? লোকালি ওই লোকটা হয়তো পাওয়ারফুল, তাকে দলে ভিড়াইতে পারলে রাজনীতিতে হয়তো তারা একটু আগে যাবে। যেহেতু সবাই কিন্তু একটা স্পেসিফিক ওই পুরনো পাওয়ার পলিটিক্সে করতে চাইছে, ভাবছে যে এনি টাইম ইলেকশন হয়ে যেতে পারে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মানে কি, ধরেন ইন্ডিয়ার সব ডিম ছিল আগে আওয়ামী লীগ এবং বাম দলগুলোর ঝুড়িতে,
এখন সেটা কিছু ডিস্ট্রিবিউট হয়ে গেছে কিছু বিএনপিতে, কিছু জামাতে, কিছু এনসিপিতে। এই ঘটনাগুলো ঘটছে। তো এই যে ব্যাপারগুলো, তারপর আমরা যদি লক্ষ্য করি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামদের সঙ্গে মিলে কিন্তু এনসিপি ছাত্রদল তারা কিন্তু ডাকসু ইলেকশনের সময় খুব স্ট্রংলি আওয়ামী লীগের যে স্লোগান ওইগুলোকেই দাওয়াত দিচ্ছিল, শাহবাগ কেন্দ্রিক স্লোগানগুলোকে। এই ঘটনাগুলো ঘটছে। এখন ধরা যাক জামাতে অনেক যুদ্ধাপরাধী আছে, ধরা যাক, কিন্তু তারা জেনে শুনে জুলাইয়ের পরে শাহবাগের এই স্লোগানকে ঢাবি ক্যাম্পাসে যে ইনভাইট করলো, হ্যাঁ তাদের তো অন্য আর্গুমেন্ট থাকা সম্ভব ছিল, তাই না? অন্য আর্গুমেন্ট মোর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভাই অনেক কিছু তারা সামনে নিয়ে আসতে পারতো বা হয়তো মুক্তিযুদ্ধ প্রশ্নটাই তারা তুলে আনতো, কিন্তু অন্য ন্যারেটিভে, অন্য রেটরিকে তুলে আনতো, কিন্তু তারা কিন্তু ওই ন্যারেটিভে অংশগ্রহণ করছে। তো তাইলে দেখেন ইন্ডিয়ান ন্যারেটিভ কিন্তু চলতেছে। শুধু এটাই না, পলিটিক্যাল যে সার্কেলগুলো এর বাইরে বাংলাদেশে আপনি দেখবেন একটু দু একদিন আগে বোধহয় ডক্টর আনু মোহাম্মদ একটা কথা বললেন যে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণকে বাংলাদেশ মেনে নেবে না। ঠিক আছে, ডক্টর আনু মোহাম্মদ এই টাইপের একটা বক্তব্য দিচ্ছেন। তো এখন এই যে বক্তব্যটা উনি দিলেন, এই বক্তব্যটার মিনিং কি আসলে? এই বক্তব্যটার মিনিং হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা যদি চীন অংশগ্রহণ না করে তাহলে বাকি থাকে কে? ইন্ডিয়া। তো এইরকম বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছেন যারা প্রচ্ছন্নভাবে কখনো আমেরিকা বিরোধিতা, কখনো চীন বিরোধিতার মাধ্যমে আসলে করেন হচ্ছে বাংলাদেশ বিরোধিতা, এবং তারা আসলে ভারতীয় এস্টাবলিশমেন্টের পক্ষে কাজ করেন। এবং আমরা খুবই অবাক হই যখন আমরা জানতে পারি যে হাসিনার আমলে যে গুমগুলো করা হয়েছে, এই গুমগুলোতে কিন্তু অনেক সময় তথাকথিত ইসলামপন্থী লোকজন তারা কিন্তু অন্যদের ব্যাপারে হাসিনার বাহিনীগুলোকে ইনফরমেশন দিয়ে হেল্প করছে। দেয়ার অলসো শ্যাডো ইন্ডিয়ানস। আমরা যদি মানে ইন টার্মস অফ উইচ সাইড দে আর টেকিং এটা চিন্তা করি, তারা কিন্তু ইন্ডিয়ান শ্যাডো আকারে কাজ করতেছে। পাশাপাশি বাংলাদেশি বুদ্ধিজীবিতার জগতে একটা পপুলার কথা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আড্ডাগুলোতে গেলে এটা আপনি প্রায়ই শুনবেন, যে ক্যাম্পাসে আপনি ভারত বিরোধী রাজনীতির কথা করতে গেলে প্রথমে আপনার কাছে যে জায়গা থেকে খাম আসা শুরু করবে, দ্যাটস ইন্ডিয়ান হাই কমিশন। এইটা একটা রিউমার, এবং এই খামের অধীনে আরও কি আছে আমরা আসলে জানি না, কিন্তু এরকম রিউমার এক্সিস্ট করে। বাংলাদেশে কিন্তু কয়েকবার হাসিনার আমলে যেটা ঘটে যে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনকে রাষ্ট্রদ্রোহী আন্দোলনে কনভার্ট করে রাজনৈতিক নেতৃত্বকে শেষ করা, এই রকম কিছু প্রজেক্ট কিন্তু ছিল, এবং এই প্রজেক্টে কিন্তু পার্টিসিপেট করেছেন এনায়েত করিম নামে জনৈক ভদ্রলোক। তো ওনার রিসেন্টলি কয়েক মাস আগে উনি অ্যারেস্টেড হন রাষ্ট্রদ্রোহী কিছু কার্যক্রমের ব্যাপারে, তার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, ওনাকে অ্যারেস্ট করা হয়। তো উনি কিন্তু এর মধ্যে 2020 থেকে 2023 এর মধ্যে বেশ কয়েকটা এরকম ভেঞ্চারে অংশগ্রহণ করেছিলেন, যেখানে তার কাছে বিপুল টাকা পয়সা ছিল। তিনি সব জায়গায় সিআই এজেন্ট বলে নিজেকে পরিচয় দিতেন। বেসিক্যালি হি ওয়াজ দ্য ভেরি আদার থিং। তো এই ব্যাপারে কিন্তু আমরা আমার দেশে বেশ কিছু রিপোর্ট রিসেন্টলি পাবলিশ হতে দেখলাম। তার মানে হচ্ছে এই যে নেটওয়ার্কিংগুলো, এই নেটওয়ার্কিংগুলো তো বিচ্ছিন্ন না একেবারে। তার কাছে স্টেডি ফ্লো অফ মানি আছে, কমিউনিকেশন আছে। আপনি একটা সাধারণ মানুষ, আপনি একজন পলিটিক্যাল লিডারের কাছে ফোন দিয়ে কিন্তু সহজে পৌঁছাতে পারবেন না। এই লোকটা পৌঁছায় যাচ্ছে, কি পরিচয় দিয়ে পৌঁছাচ্ছে? সো এই যে পরিচয় দিয়ে পৌঁছাইতে পারা, এটা কিন্তু ম্যাটার করে, এবং এই জিনিসটা কিন্তু বাংলাদেশের পলিটিক্সে এক্সিস্ট করতেছে। সো আমরা বলতে পারি যে ইন্ডিয়া আগে এক ঝুড়িতে সব ডিম ফেলতো, এখন সে ফেলতেছে না, সে সব পলিটিক্যাল পার্টির মধ্যে ডিম ফেলতেছে। এবং মোস্ট লাইকলি বাংলাদেশের যে সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, এর ভিতরে হয়তো তার স্বার্থ রক্ষাকারী কোনো না কোনো গ্রুপ আছে বলে ধারণা করা যেতে পারে। থাকবেই তো ভাই, মানে আলটিমেটলি তো আমরা খুব একটা রিফরমেশন দেখি নাই, যে জায়গাগুলো আসলে রিফর্ম হওয়ার দরকার ছিল। সো আগের যারা ছিল মোস্টলি তারাই বসে আছে। তো আসলে ওই জায়গাগুলোকে আমাদের জন্য একটা নিরাপত্তার হুমকি হয়ে যেতেছে না? দেখেন রিসেন্টলি যে আইসিটির মামলাগুলোতে 15 জন সেনা কর্মকর্তা তারা অ্যারেস্টেড হলেন রিসেন্টলি। তো তাদেরকে ধরুন 15 জন সেনা কর্মকর্তাকে তো গ্রেফতার করা হয়েছে আইসিটির মাধ্যমে। দেখেন তাদেরকে গ্রেফতার করার আগ পর্যন্ত 1 বছরে মানে এটা কি কেউ জানতো না যে এই লোকগুলো একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে বসে আছে? কারণ তারা জানে তারা অ্যারেস্টেড হবে, তারা তো যে কোনো কিছু করতে পারে রাষ্ট্রের ক্ষতি করার জন্য,
তাই না? এবং সেনাবাহিনীতে তো এই ডকুমেন্টস এই রেকর্ডস ভালোভাবেই থাকার কথা যে তার কোন কর্মকর্তা ফ্যাসিস্টের সঙ্গে কোঅপারেট করেছিল, কোন লেভেলে করেছিল এবং সেক্ষেত্রে তার দ্বারা দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু। তো সেনাবাহিনী কি স্টেপ নিতে পারতো না? হয়তো পারতো। তো কেন নেয় নাই এটাও একটু চিন্তা করতে হবে আমাদেরকে। ভাই নাম্বার তো মাত্র 15, বাট এইটা তো আসলে 15 না, আমার কাছে তো মনে হয় নাম্বারটা আরও অনেক বেশি। কারণ এত বড় একটা এস্টাবলিশমেন্ট তো মাত্র 15 জনকে দেওয়া হয় নাই, অসংখ্য মানুষ বা বলতে গেলে মিলিটারি ডিফেন্সের লোকজন এটাতে কানেক্টেড। তো আলটিমেটলি আমরা যে নাম্বারটা দেখতেছি সেটাও তো আসলে খুব একটা সাফিসিয়েন্ট কোনো নাম্বার না। তো এইটা সম্ভবত যে আমরা বিচার প্রক্রিয়া যত আরও সামনে আগাবে এটা আরও দ্রুত হওয়া দরকার ছিল। এই বিচার প্রক্রিয়ার সামনে আগানোর সঙ্গে সঙ্গে হয়তো আরও অনেক নাম আসবে। কিন্তু দেখেন অভ্যুত্থানের পরে যেটা হয়েছে, এনএসআই এবং ডিজিএফআই দুইটা অর্গানাইজেশন একেবারেই কাজ করতেছিল না, এটা সরকার সংশ্লিষ্টদের কাছ থেকেই জানা। তো প্রপারলি কাজ না করার কারণে কিন্তু অনেক কিছু প্রিভেন্ট করা সম্ভব হয়নি যা হয়তো প্রিভেন্ট করা দরকার ছিল। যার মধ্যে একটা হয়তো হতে পারতো তাদেরকে প্রথমেই নিউট্রালাইজ করে ফেলা বা প্রথমেই হয়তো বিচারের আওতায় নিয়ে আসা, যে কোনো কিছু একটা। তো এটা বাংলাদেশ করতে পারে নাই এবং এটার কারণে বাংলাদেশকে কী করতে হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া এবং একটা বেসামরিক বিচারিক প্রক্রিয়ার জন্য ওয়েট করতে হচ্ছে 1-1.5 বছর। ইন বিটুইন দ্য টাইম যেটা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা কাজ করতে পারছে যে তারা যেন এই লেভেলের কোনো কিছুর ফরমেশনে যেতে না পারে, যাতে বাংলাদেশের রেজাইম চেঞ্জ হয়ে যায়, এইটা বাংলাদেশ সেনাবাহিনী হয়তো তাদেরকে করতে দেয় নাই। বাট আমরা বলবো যে বিচার প্রক্রিয়াটা আরও বিস্তৃত হওয়া দরকার ছিল এবং এরা ছাড়াও যারা দেখা গেছে হাসিনার আমলে গুম খুনের সঙ্গে জড়িত তাদেরকেও এর ভিতরে নিয়ে আসা উচিত ছিল। তো হয়তো সামনে সেটা সম্ভব হবে অথবা হবে না, কোনোস। ভাই বাংলাদেশে ভারতের যে স্টেকটা কোলাবোরেশন বলি কন্ট্রোল বলি, মানে তারা তো বিভিন্নভাবে জিনিসটা করার চেষ্টা করতেছে, কখনো কোনো পার্টির সাথে বা কখনো ন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে কন্ট্রোল করে। তো আপনার কাছে আসলে কি মনে হয় ভারত সামনের দিকে এস্টাবলিশমেন্ট আসলে কিভাবে করতে পারে? আধিপত্যবাদ বিস্তারের ক্ষেত্রে ভারতের বাংলাদেশের অপশন ছিল কি 3টা। প্ল্যান এ হচ্ছে তারা চাবে একটা ডিপ স্টেট কন্ট্রোল বাংলাদেশ তৈরি করতে, যেখানে বাংলাদেশ হয়তো অল্প কিছু মানুষের কথায় চলবে, পাবলিকের কোনো এজেন্সি থাকবে না, যেটাকে আসলে ভারত ভয় পায়, পাবলিকের এজেন্সি থাকা। দ্বিতীয় হচ্ছে ভারত চেষ্টা করবে পলিটিক্যাল পার্টিগুলোকে যথাসম্ভব কম্প্রোমাইজ করে ফেলতে, যাতে ইলেকশন হয়ে গেলেও ক্ষমতা কম বেশি তাদের লোকরা ক্ষমতার কাছাকাছি থাকে। এইটা হচ্ছে প্ল্যান বি। অ্যান্ড প্ল্যান সি, যেটা সবচেয়ে খারাপ এবং সম্ভবত সবচেয়ে প্রায়োরিটি পাচ্ছে তাদের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশকে স্টেট অফ কমপ্লিট এনার্কিতে পরিণত করা। এটা এমনকি গৃহযুদ্ধ পর্যন্ত করাতে পারে। দেখেন ভারতের এই মুহূর্তে এই পরিমাণ রিসোর্সেস নাই যেইটা দিয়ে সে বাংলাদেশে একটা মিলিটারি ইনভেশন চালাবে এবং চালায় সে নিজের পছন্দ মতো একটা রেজাইম বসায় দিবে এবং সেটাকে ধরে রাখতে পারবে। ভারতের এটা এখন নাই। ভারত এখন পাকিস্তান সীমান্ত নিয়ে সারাক্ষণ টেনশনে থাকে এবং চায়নার সাথেও তার একটা রাইভালরি আছে, ওইগুলোতে তার ম্যাক্সিমাম রিসোর্সেস ডিপ্লয়েড থাকে। তো এরপরে সে আবার তৃতীয় আরেকটা ফ্রন্ট ওপেন করা তার জন্য স্মার্ট না, সে এই দিকে অকুপাইড। তো সেই জন্য চাই কি, এইখানে যেহেতু সে সৈন্য অ্যাপ্লাই করতে পারবে না, সে তার পছন্দ মতো শাসক বসানোর চেষ্টা করে। এটা হচ্ছে সে পলিটিক্যাল ম্যানুভারিংয়ের মাধ্যমে করে। তো এই পলিটিক্যাল ম্যানুভারিংয়ের মাধ্যমে সেটা এখন পারতেছে না আসলে ঠিক মতন। যদি বিএনপি ক্ষমতায় আসুক বা জামাত ক্ষমতায় আসুক, যেই আসুক, সে কিন্তু ওই পছন্দের আওয়ামী লীগটা আর হইতে পারবে না, তার পক্ষে সম্ভব না। কারণ মানুষ কিন্তু এর বিরুদ্ধে চলে গেছে সম্পূর্ণভাবে। তারা কম্প্রোমাইজড হলেও মানুষের ইচ্ছার কাছে তাদের কিন্তু একটা জায়গায় নতি স্বীকার করতে হবে, আমরা মেনে নিব না। তো তাইলে এখন ভারতের কি করণীয় আছে? এখানে ভারতের প্ল্যান সি হতে পারে, সেখানে একটা পার্মানেন্ট এনার্কি ডেভেলপ করবে। সেটা কিভাবে করবে? আমরা যখন প্ল্যান এতে গেছিলাম যে একটা ডিপ স্টেট কন্ট্রোল আরেকটা গভর্নমেন্ট হয়তো আসতে পারে, হয়তো প্ল্যান সিতে এরকম কিছু হতে পারে। আপনি হয়তো জেনে থাকবেন যে একজন অর্থনীতিবিদের নেতৃত্বে একটা সরকার গঠন করে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার একটা পরিকল্পনা রিসেন্টলি আইডেন্টিফাইড হয়েছে। এটা নিয়েও আমরা পত্রপত্রিকায় বিভিন্ন রিপোর্ট দেখেছি। তো এবং এইটার মামলায় কিন্তু অলরেডি কয়েকজন, এনায়েত করিম নামে একজন অলরেডি অ্যারেস্টেড, তাকে রিমান্ডে নিয়েই তথ্যগুলো বের করা হয়েছে। এবং ওনার সঙ্গে বিভিন্ন টকশো আলোচক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের যোগাযোগের ব্যাপারটা কিন্তু মিডিয়াতে চলে আসছে। তো এখন ধরেন এই ব্যাপারগুলো বাদ দিলে বাংলাদেশ যদি টোটাল এনার্কি তৈরি করা যায়, ইলেকশনের আগে কোনো মেজর একটা আমরা যদি বলি স্যাবোটাজ হয়, ধরেন আওয়ামী লীগ কী করলো, 24-এর ইলেকশনের আগে তারা ট্রেনে আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়ে বলেছে যে বিএনপি আগুন সন্ত্রাস করে বা বিএনপি জামাত আগুন সন্ত্রাস করে।
এইবারও যদি এরকম কোনো কিছু হয় এবং দেখা যায় যে এক দল আরেক দলের সঙ্গে দোষারোপ করলো, ধরেন সেদিন চট্টগ্রামের যে ঘটনাটা বা কিছুদিন আগে ভোলার কিছু ঘটনা, এরকম ঘটনা যদি ন্যাশন ওয়াইড তারা করতে পারে, ইলেকশনের আগে যদি বড় কোনো জঙ্গি হামলার ঘটনা তারা করতে পারে, তো তখন কি হলো, মানুষ কিন্তু ভয় ভোট দিতে যাবে না, এবং এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে দোষারোপ করবে। দেখা গেল উভয়ের মধ্যেই যে ভারতপন্থী লোকজন আছে তারা একে অপরকে অন্যের বিরুদ্ধে লেলিয়ে দিল। এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু হতে পারে, এটা হওয়াটা খুবই মানে এক্সপেক্টেড সিচুয়েশন। খুব ইম্পর্টেন্ট হচ্ছে ধর্মভিত্তিক যে বিভাজনটা, খুব কমনলি মাইনরিটি কার্ড যেটা, এটা ইন্ডিয়া কিন্তু খেলতে ট্রাই করছে কিন্তু সাকসেসফুল হয় নাই। পরপর 2টা দুর্গাপূজা এবং জুলাইয়ের ঠিক পরপর ওরা চেষ্টা করছে। ইভেন ইসকনও একাধিকবার রিসেন্টলি বা গত ডিসেম্বরে এটা কিন্তু বেশ সাড়াও ফেলছিল, কিন্তু তারা সাকসেসফুল হয় নাই। এবং আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনুস যতদিন আছেন এইটাকে তারা খুব একটা ব্যবহার করতে পারবে না। কিন্তু তারা যেটা করতে পারেন, ডক্টর ইউনুসকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে পারেন বা পদত্যাগ করার মতো একটা সিচুয়েশন তৈরি করতে পারেন। এবং এরপর যেটা ঘটবে, এরপর হয়তো আমরা দেখতে পাবো যে এই যে ধরেন কিছু সেনা অফিসার অ্যারেস্টেড হয়েছেন, হয়তো তাদের মতো আরও অনেকে আছেন যারা অ্যারেস্ট হওয়ার অপেক্ষায় আছেন। আমরা দেখলাম যে গত বছরের এই বছরের মাঝামাঝি সময় মেজর সাদিক নামে একজন অ্যারেস্টেড হন, যার শ্বশুর একজন মেজর জেনারেল, এবং যিনি কিনা আওয়ামী লীগের লোকজনকে, তার ছাত্রলীগ যুবলীগ ক্যাডারদেরকে রীতিমতো কমান্ডো প্রশিক্ষণ দিতে ব্যস্ত ছিলেন দীর্ঘদিন ধরে, এবং তিনি 198 ওয়ার্কিং ডেজ অ্যাবসেন্ট ছিলেন তার ডিউটি থেকে। এই সময় তিনি ট্রেনিং করিয়েছেন। এখন কথা হচ্ছে মেজর সাদিক কি শুধু একজন কিনা, এটা তো আমরা নিশ্চিত না। দেয়ার কুড হ্যাভ বিন মোর মেজর সাদিকস, তাই না? তো তাইলে তারা কি করতেছে? তারা তো বসে নাই। সো নাশকতা যদি এমন একটা স্কেলে যায় যে দেশে আইন শৃঙ্খলার কাজ না করে, এবং দেখা গেল আমরা প্রায়ই দেখি যে জেনারেল ওয়াকারের সঙ্গে ডক্টর ইউনুসের এক প্রকার টানাপোড়েনের ব্যাপার, এবং এখানে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোরও মানে একটা অঘোষিত কম্পিটিশন আছে কে তার স্বার্থ রক্ষায় সেনাবাহিনী কতটা ইমপ্রেস করতে পারে। এবং এই জায়গাতে যদিও কিছুটা আনইউজুয়াল, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে যে যেসব সেনা অফিসাররা দেখছেন যে তাদের বিচার হবে সামনে বা তারা ফেসে যেতে পারেন, তারা যদি মেজর সাদিক টাইপের আরও কাউকে কাজে লাগিয়ে থাকেন অলরেডি, এর সঙ্গে যদি আমাদের ইন্ডিয়ান ইন্টারেস্ট যুক্ত হয় এবং অন্য কোনো পরাশক্তিরও সায় থাকে, সেক্ষেত্রে যে টোটাল এনার্কিটা তৈরি হবে, এই এনার্কি সিচুয়েশনটা হবে সবচেয়ে খারাপ ব্যাপার। দেখেন, বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার একটার পর একটা প্ল্যান যদি ফেল করে, তাহলে লাস্ট যে স্যাবোটাজটা ইন্ডিয়া করবে সেটা হচ্ছে বাংলাদেশকে একটা সফল রাষ্ট্র হতে না দেওয়া। তারা হয়তো এখানে তার রাখতে পারবে না, তার পছন্দের শাসক রাখতে পারবে না, পাপেট রাখতে পারবে না, কিন্তু তারা কি করবে, আমাদের সঙ্গে কন্টিনিউয়াস স্যাবোটাজ করবে। আমাদের দেখা গেল গার্মেন্টস শিল্পকে আঘাত করা হতে পারে, আমাদের রেল লাইনগুলো আঘাত করা হতে পারে, আমাদের গ্যাস এবং ইলেকট্রিসিটি যে সাপ্লাই সিস্টেম আছে এইখানে তারা অ্যাটাক করতে পারে। তো এইগুলো আমাদের বন্দরগুলোকে নষ্ট করা হতে পারে। আপনারা জানেন যে চট্টগ্রামের ইপিজেডে কিন্তু কিছুদিন আগে একটা স্যাবোটাজের ঘটনা ঘটছে। তো মানুষ হচ্ছে এখন খুব দ্রুত সব কিছু ভুলে যায়, বাট এইগুলোকে কানেক্ট করতে পারাটা আমার কাছে মনে হয় জরুরি। রিসেন্টলি ভাই কন্টিনিউয়াস কিন্তু আমাদের একদম কেপিআই জায়গাগুলোতে আগুন লাগছে। ইয়েস, তো এগুলো তো হচ্ছে আমাদের বিমানবন্দর আগুন লাগলো। তো এর আগে রূপপুর পারমাণবিক কেন্দ্রের একাধিক বিজ্ঞানীকে বিভিন্নভাবে আমরা সড়ক দুর্ঘটনায় মারা যায় দেখছি, উইচ ইজ কল্ড অফ এন সিগনেচার অফ ইন্ডিয়ান অ্যাসিনেশন। হ্যাঁ, তো এখন ওইটা আসলে ইন্ডিয়া করছে না কে করছে এটা তো কেউ জানে না, ওইভাবে এই জিনিসগুলো সারফেস হয় না, কিন্তু ঘটছে তো ঘটনাগুলো। তো তাইলে এই রকম যদি চলতে থাকে, তাহলে শেষ পর্যন্ত ধরেন ইলেকশনটা হলো না, সেক্ষেত্রে এক পক্ষ বলবে ক্ষমতা আমার, আরেক পক্ষ বলবে ক্ষমতা আমার, এবং তৃতীয় কোনো পক্ষ হয়তো উভয় পক্ষকে উস্কানি দিবে, এবং এর ফলে যে সিচুয়েশনটা তৈরি হবে টোটাল কেওস, এই কেওসের পুরো ফায়দাটা ইন্ডিয়া উঠাবে। তখন হয়তো দেখা যাবে কি বিভিন্ন পক্ষের নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকা চলে যাচ্ছে, এইরকম একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা তারা করবে। তবে আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত এইটা আর ফাংশন করবে না। এইটাকে হয়তো বাংলাদেশের একটা নিজস্ব মেকানিজম আছে, এইটাতে বাংলাদেশ বিভিন্নভাবে কিন্তু তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি ধরে রাখে। মানে একদম কম হইলেও কিছু সংখ্যক দেশপ্রেমিক আছে যারা এগেনস্ট অল ওডস দেশের পক্ষে থাকে, তারা হয়তো সিচুয়েশনটাকে মিনিমাইজ করে নিয়ে আসবে। আর আমাদের রাজনৈতিক পক্ষগুলা এখন পর্যন্ত ইন্ডিয়ান ইনফিলট্রেশন, ইনফ্লুয়েন্স, পেনিট্রেশন যা কিছুই বলি, প্রত্যেকের মধ্যে হয়তো কিছু পর্যায়ে আছে, কিন্তু তারা কিন্তু সামগ্রিকভাবে এখন পর্যন্ত জুলাইয়ের পর থেকে এই সময় পর্যন্ত ঐক্যমত্য ধারণ করতে পারছে। আমি বলবো যে বাংলাদেশকে তারা ঐক্যবদ্ধ দেখতে চায়। সো আমার কাছে মনে হয় যে এইটা শেষ পর্যন্ত ইন্ডিয়া সফল হবে না। কিন্তু প্রথমে আমরা যে জায়গাটা ছিলাম যে তারেক রহমানের বাংলাদেশে আসতে পারা, এটা খুব গুরুত্বপূর্ণ,
এবং বাংলাদেশের প্রপার একটা ইলেকশন হইতে পারে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই ভারতীয় আধিপত্যবাদের অনেকগুলো বিষয় আসলে আমরা সামনে দেখছি, বাট আমাদের অন্যান্য যে পরাশক্তিগুলো আছে, বিশেষ করে আমরা যদি এই সরকারের সাথে রিলেট করি, মানে আমেরিকার যে গভর্নমেন্ট, এবং আমরা মানে এভাবে বলতে শুনি যে এই সরকার হচ্ছে আসলে আমেরিকার একটা পাপেট সরকার, তাহলে এই বিষয়টা আসলে ভাই কতটুকু মানে আপনার কাছে মনে হয় যে জিনিসটা এস্টাবলিশড, বা আদৌ এটার পিছনে লজিকগুলো কী কী ভাই? এখন ধরেন বর্তমান সরকার আমেরিকান হেজিমনির সরকার বা আমেরিকার পাপেট সরকার, এইটা কিন্তু আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাধ্যমে, কিন্তু মাধ্যমগুলো যে আমরা লক্ষ্য করি তাদের মধ্যে আপনি একটা প্যাটার্ন দেখবেন। প্যাটার্ন হচ্ছে, ধরেন যখন চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের কাছে যাওয়ার কথা উঠলো, তখন ক্ষতিগ্রস্ত পক্ষ কারা? সাইফ পাওয়ার টেক। তো সাইফ পাওয়ার টেক কিন্তু এতদিন পর্যন্ত আওয়ামী লীগের সবচাইতে বড় সুবিধাভোগী গোষ্ঠীগুলোর মধ্যে একটা ছিল, এবং তারা দীর্ঘদিন যাবৎ হাসিনার যে ফ্যাসিবাদ এটাকে টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতা করে গেছে। তো এখন যে সমস্ত জায়গায় আসলে আবারও ইন্ডিয়ার কাছে চলে যেতে হচ্ছে, আনফর্চুনেটলি ইন্ডিয়ান ইন্টারেস্ট নষ্ট হয়, এই সমস্ত জায়গা থেকে কিন্তু সরকারকে বেশি আমেরিকাপন্থী ট্যাগ দেওয়া হয়। এইটার কারণটা কি? কারণটা হচ্ছে, দেখেন, ইন্দো প্যাসিফিক যে পলিসি, এই পলিসিতে আমেরিকা কিন্তু বাংলাদেশকে, আমেরিকা এবং আমি ইউরোপের কথাও বলবো, তারা কিন্তু বাংলাদেশকে একটা সেপারেট এন্টাইটি মনে করে। তারা কিন্তু আগের মতো অন্য কোনো রাষ্ট্রের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চাচ্ছে না। তারা মনে করতেছে যে বাংলাদেশ এখানে একটা নতুন এন্টাইটি হিসেবে আবির্ভূত হবে, তার নিজস্ব স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে। এখন এই সুযোগটা তারা যদি বাংলাদেশকে অফার করতে চায়, বিপরীতে কিছু গিভ অ্যান্ড টেকের ব্যাপার তো অবশ্যই থাকে। সেটা কি? সেটা হচ্ছে, তারা মনে করতেছে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার চাবিকাঠি। বাংলাদেশে যদি তারা প্রপারলি অপারেট করতে পারে এবং বাংলাদেশ যদি একটা সাকসেসফুল স্টেট হয়ে উঠতে পারে, খুব সম্ভবত ইন্ডিয়ার সঙ্গে তখন তারা একটা পাওয়ার ইকুইলিব্রিয়াম তৈরি করতে পারে। বোথ ফর বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান এই কথাটা অ্যাপ্লিকেবল। কেন অ্যাপ্লিকেবল? আমি যদি দেখি, আমাকে যাইতে হবে ইউক্রেন যুদ্ধে। ইউক্রেন যুদ্ধের পরপর কিন্তু ব্রিক্স মারাত্মক রকম শক্তিশালী হয়ে ওঠে, এবং আমরা দেখি যে পার্টিকুলারলি মুসলিম ওয়ার্ল্ডে অনেকগুলো রাষ্ট্র কিন্তু ব্রিক্সে জয়েন করে ফেলছে অ্যাজ এ ফুল মেম্বার। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার সময়, অর্থাৎ রিসেন্টলি, এটা যুদ্ধ বলা আসলে উচিত না, এটা এক প্রকার গণহত্যা এবং আমরা যদি বলি যে চাপিয়ে দেওয়া আগ্রাসন ইসরায়েলের ফিলিস্তিনের উপরে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ঘটার ঠিক আগে ইউএই, সৌদির মতো পরীক্ষিত ইউএস ক্লায়েন্ট, তারা কিন্তু ওখানে জয়েন করার কথা ব্রিক্সে। এইরকম সিচুয়েশন তৈরি ছিল, কিন্তু এটার পরে হলো কি সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। তো ব্রিক্স কিন্তু মূলত রাশিয়া, চায়না এবং ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ, এবং ব্রিক্সের মাথায় কিন্তু যেটা আছে সেটা হচ্ছে গ্লোবাল সাউথ। পৃথিবীতে এখন নর্থের চাইতে সাউথে মানুষ অনেক বেশি, রিসোর্সেস অনেক বেশি এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, আর ফিনান্সিয়াল সিস্টেমটা আছে ওয়েস্ট অ্যান্ড নর্থে। যেহেতু তারা সিস্টেমটা অকুপাই করছে, তো তার মানে কি আমার হাতে রিসোর্স থাকলেও রিসোর্সের অ্যাকচুয়াল মালিকানাটা আমার হাতে থাকতেছে না, ব্যবহার করার ক্ষমতা তাদের হাতে। এখন আমরা এই যে ব্রিক্সটা চেষ্টা করতেছে একটা অল্টারনেটিভ সিস্টেম ডেভেলপ করার, যেটার মাধ্যমে তারা এই মালিকানাটা রিক্লেইম করবে, গ্লোবাল ইকোনমিতে তাদের শেয়ারটা বুঝে নেবে পুরোপুরি। এর মধ্যে চায়না অনেকটা নিজের টার্মসেই আমেরিকার সাথে চলতে পারতেছে, চায়নার অসুবিধা হচ্ছে না। এখন ইউক্রেন ওয়ার শুরু হয়ে যাওয়ার পর থেকে ইন্ডিয়া শুরু করছে নিজের সুরে কথা বলতে। আপনি জয়শঙ্করের ইন্টারভিউ দেখবেন, আপনি অ্যাভেলেবল পাবেন, সে বারবার বলতেছে যে ইউরোপিয়ানরা মনে করে যে অন্য সবাইকে তার সমস্যা নিজের সমস্যা মনে করতে হবে। মানে সে আর ওই যে পয়েন্ট অফ ভিউ, এটাকে অ্যাকসেপ্ট করতেছে না, তার নিজের একটা পয়েন্ট অফ ভিউ আছে। এইটার প্রমাণ সে কীভাবে দিল? সে হচ্ছে থার্ড পার্টি সেলার হয়ে গেছে রাশিয়ান অয়েলের, যে অয়েলের উপরে স্যাংশন ছিল, এবং এইগুলার পেমেন্ট কিন্তু সে অ্যাকসেপ্ট করছে অনেক সময় রুবেলে। হ্যাঁ, রুবল এবং রুপির যে এক্সচেঞ্জ, যেটা নিয়ে রাশিয়াকেও বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। দেখা যাচ্ছে রুবল তো ইন্ডিয়া ইউজ করতে পারছে, কিন্তু রুপি তারা ইউজ করতে পারতেছে না, রাশিয়া। সো এখন ইন্ডিয়া এই যে কোঅপারেশনটা করলো, দ্বিতীয়ত হচ্ছে বেশ কয়েকটা রাষ্ট্রের ক্ষেত্রে ইন্ডিয়া চায়নার সঙ্গে একটা পলিসি সেটেলমেন্টে চলে আসছিল,
যেটার কারণে আমেরিকান যে স্বার্থ এটা নষ্ট হচ্ছিল। উদাহরণ দিই, 1 নম্বর উদাহরণ আমাদের বাংলাদেশ। শেখ হাসিনাকে টিকায় রাখার ব্যাপারে ইন্ডিয়া চায়নার সঙ্গে একটা সেটেলমেন্টে চলে আসছিল, যেখানে শেখ হাসিনা চায়নাকে বেশ ভালো রকম কাজকর্ম দিচ্ছিল, চাইনিজ ফার্মগুলোকে, এবং এর মাধ্যমে চাইনিজ যে বিজনেস এটা চলতেছিল। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ছিল তার পলিটিক্যাল অ্যালায়েন্স, আর চায়নার সঙ্গে ছিল ফিনান্সিয়াল অ্যালায়েন্স, যেটা কিনা ওবায়দুল কাদেরের মুখ থেকেও মাঝে মধ্যে বের হয়েছে। যদিও তার মুখ থেকে সত্য কথার চাইতে মিথ্যা কথাই বেশি বের হয়, কিন্তু এটা অন্যতম একটা সত্য কথা, যদিও সংখ্যায় নগণ্য। তো এইটা একটা ব্যাপার। তাইলে দেখেন, বাংলাদেশের হাসিনাকে রাখার ব্যাপারে ভারত এবং চায়না যখন একমত হয়ে গেছে, ইউএসএ কিন্তু এই জায়গার পলিটিক্সে তখন আর খুব একটা রেলেভেন্ট থাকে নাই। এখন বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার সবচাইতে মানে নাজুক স্ট্র্যাটেজিক উইকনেস, তো এই জায়গাটা যখন ইন্ডিয়া নিশ্চিন্ত হয়ে যায়, ইন্ডিয়া আর কারো কথা শোনার প্রয়োজনীয়তা মনে করে না। তারপর দেখেন মিয়ানমারের ক্ষেত্রেও ইন্ডিয়া এবং চায়না আরাকান ইস্যুতে বোধ বাংলাদেশের এগেনস্টে গিয়ে কিন্তু নিজেদের রাজনীতিটা ওখানে গুছিয়ে নিছে, ওইখানে অ্যালায়েন্স তৈরি করছে মিয়ানমারের যে জান্তা সরকার তার সঙ্গে। আপনি যদি দেখেন আফগানিস্তানের ব্যাপারেও কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত কোলাবোরেশন আছে। হ্যাঁ, এইটা ইন্ডিয়া এবং চায়না গত 10-15 বছরে মেনটেন করতে পারছে। তো মেনটেন করতে পারলে যেটা হয়, আমেরিকার তাইলে ইন্টারভেনশন করার জায়গাটা কমে যায়, থাকে না। তো আমেরিকা দেখলো তার নীতিকে যদি এখানে শক্তিশালীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, ইন্ডিয়া তো অলরেডি নিজেকে আমেরিকার সমকক্ষ ভাবা বা নেক্সট আমেরিকা ভাবা শুরু করছে। এটা তো তার জন্য সমস্যাজনক, কারণ ইন্ডিয়াকে আমেরিকা শক্তিশালী করে তুলছে সোভিয়েত এরার পরে। যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ছে, আমেরিকা মনে করছে যে নেক্সট হচ্ছে আমার শত্রু চায়নাকে ডিল করতে গেলে আমার একটা স্ট্রং ইন্ডিয়া লাগবে। দ্যাটস ওয়াই এখানে ইন্ডিয়াকে ফুলায় ফাপায় তোলা আমেরিকার। কিন্তু আমেরিকা যখন দেখলো যে না, ইন্ডিয়া একটা নেক্সট চায়না না, নেক্সট আমেরিকা হইতে চায়, তখন আমেরিকা মনে করলো যে না, একে একটা কন্ট্রোলড ক্লায়েন্ট ভার্সনে নিয়ে আসতে হবে। তো এখন কন্ট্রোলড ক্লায়েন্ট যদি তাকে বানাইতে হয়, তার কী করতে হবে? এর অ্যাডভার্সারিদেরকে সাপোর্ট দিতে হবে। ঠিক সেই কাজটা কিন্তু আমেরিকা করতেছে। আমেরিকা পাকিস্তানের সঙ্গে এখন খুব মহরম করে, বাংলাদেশকে সাপোর্ট দেয়। এখন বাংলাদেশকে কিন্তু আমেরিকা সাপোর্ট দিচ্ছে রাষ্ট্র হিসেবে, সরকার বা কোনো রাজনৈতিক দল বা গ্রুপ হিসেবে পুরোপুরি সেভাবে না। কালকে এই সরকারের বদলে যদি বিএনপি ক্ষমতা আসে, দেখবেন বিএনপির সঙ্গে আমেরিকার খাতির তৈরি হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। জামাত যদি আসে, তার সাথেও খাতির তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা জানি না, কিন্তু আমেরিকার স্টেট পলিসির যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আমেরিকাকে তার নিজের স্বার্থে ধরে রাখতে হবে। এখন সেই জন্য যদি এই গভর্নমেন্টকে কেউ মনে করে যে না, আমেরিকান ক্লায়েন্ট, এখন সেটা হচ্ছে তার পার্সপেক্টিভ, কিন্তু এই পার্সপেক্টিভটা আসলে ইন্ডিয়ান যে ন্যারেটিভ, ওইটার সাথে খুবই অ্যালাইন্ড। এই সরকারে দেখেন, পৃথিবীতে যখনই কোনো অন্তর্বর্তীকালীন সরকার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গঠিত হয়, ইউএস পার্টিসিপেশন ছাড়া সেটা ঘটে না। বাংলাদেশের আগে যে গভর্নমেন্টগুলো আসছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার, হ্যাঁ, সেটাকে তো সবাই খুব সুন্দরভাবে মেনে নিছিল। ওইটাকে ইউএস সাপোর্ট ছিল না, ইউএস এর লেজিটিমেসি ছাড়া তো আসলে কোথাও কোনো কিছু ডেফিনেটলি। এবং আপনি যদি দেখেন বাংলাদেশের আগের যে তত্ত্বাবধায়ক সরকারগুলো, এইগুলো যে হয়েছে, এগুলো ফরমেশনে কি আমেরিকার রোল ছিল না? ছিল। তো তাইলে আমেরিকান রোল যদি থাকে, এবং তুমি যদি তোমার নাতি পুতি ভবিষ্যৎ সব আমেরিকায় তৈরি করতে পারো, তুমি এইখানের একটা গভর্নমেন্টকে আমেরিকান গালি দিতে লাভ নাই। যতক্ষণ সে ন্যাশনাল ইন্টারেস্ট বিহোল্ড করতেছে, ততক্ষণ সে ন্যাশনাল গভর্নমেন্ট। দ্যাটস ইট। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, মানে মোটামুটি তো আমরা দুইটা পরাশক্তির কথা বলছি, চায়নার ইন্টারফারেন্সটা যদি আমরা এখানে নিয়ে আসি, সো চায়নাও কোনো না কোনোভাবে এটার সাথে কানেক্টেড। এবং রিসেন্টলি যদি আমরা বাংলাদেশের পলিটিক্সে চায়নার খুব ভালো একটা অ্যালায়েন্স দেখতেছি, সবগুলো দলের সাথেই চায়নাও বেশ ভালোভাবে সব কিছুতে কোলাবোরেট করার ট্রাই করতেছে। সো শেখ হাসিনার গভর্নমেন্টের সাথে যতটা তাদের অ্যালায়েন্স ছিল, এখনও কিন্তু সেই ধারাটা মোটামুটি অব্যাহত আছে এবং আরও বেশি হচ্ছে মনে হয়। এই জায়গাটায় আসলে ভাই বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে চায়নার আসলে কোন জায়গাটায় সবচেয়ে বেশি আপনার কাছে মনে হয় কোলাবোরেশন হচ্ছে? আমি একটা ব্যাপার লক্ষ্য করতেছি, চায়না বর্তমানে ক্লিয়ারলি বাংলাদেশে যে ইসলামপন্থীরা আছে তাদেরকে সাপোর্ট করছে, উইচ ইজ কোয়াইট আনএক্সপেক্টেড অ্যান্ড এক্সপেক্টেড টুগেদার। কীভাবে আমি দেখাই। চায়না যে চিন্তা ভাবনাটা পোষণ করে, এখানে ধর্মের আসলে কোনো ভূমিকা নেই। কমিউনিজম, হ্যাঁ, যতটা না কমিউনিজম, তার চাইতে বেশি এটাকে আমরা যদি বলি সায়েন্টিফিক ম্যাটেরিয়ালিজম, ঠিক আছে, মোর লাইক দ্যাট ওইটা। এবং দেখেন, তারা কিন্তু কমিউনিজম তাদের ডোমেস্টিক যে পলিসিগুলো আছে ওইটাতে ফলো করলেও এক্সটার্নাল পলিসি তারা কিন্তু পুঁজিবাদী, ঠিক আছে। তো এখন চায়না যে ব্যাপারটা, যে চিন্তা ভাবনাটায় বিশ্বাসী,
এই চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আসলে ইসলামপন্থাকে বা ইসলামকে কোনোভাবে অ্যালাইন করার সুযোগ অ্যালাইন করার সুযোগ নাই। হ্যাঁ, তো এই জায়গাটাতে চায়নার সঙ্গে কোনো ইসলামিস্ট শক্তির অ্যালায়েন্সের যে ঘটনাটা, এটা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর কোথাও কোথাও ঘুরতেছে, মানে একটু খুঁজে দেখতে হবে আসলে। এটা খুবই আনকমন ব্যাপার। এখন চায়না এটা কেন করতেছে, বা আমি যে কথাটা বললাম এই কথাটা কেন বললাম, দেখেন আপনি দেখবেন জামাতের সঙ্গে চায়নার যোগাযোগ হঠাৎ করে এই আওয়ামী লীগ পতনের পর বেড়ে গেছে অনেক। এবং একাধিকবার ছাত্র শিবিরের নেতারা চায়নায় জামাতের। গেছেন, চরমোনাইয়ের নেতারা রেগুলারলি চায়নার হাই কমিশনের চাইনিজ হাই কমিশনের সঙ্গে বসছেন, কথা বলছেন, এবং বিভিন্ন ডিপ্লোম্যাটিক প্রোগ্রামে 5 স্টার হোটেলগুলোতে তাদেরকে ইনভাইট করা হচ্ছে, which was very unlikely to happen in last 15 years. তো এখন চায়না কেন এই সাইড বেছে নিল, বা চায়না তো জানার কথা যে বিএনপিও তো আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, বামরা আছে, কিন্তু চায়না তাদেরকে একটু বেশি ডাকতেছে বলে আমাদের মনে হচ্ছে। তো এখন কেন ব্যাপারটা ঘটতেছে দেখেন, চায়নার এইখানে দরকার হচ্ছে অ্যান্টাই ইন্ডিয়ান গ্রুপগুলোর সাপোর্ট। অন্য কেউ আসলে চায়নার যে এখানে ইন্টারেস্ট আছে এইটাকে লং রানে প্রোটেক্ট করবে না, চায়না এটা জানে। চায়নার হয়তো কোনো কারণে মনে হয়ে থাকতে পারে যে বিএনপি একটু ইন্ডিয়া লেনিয়েন্ট, হয়তো চায়নার কাছে এই ব্যাপারে তথ্যও থেকে থাকতে পারে, ওরা তথ্য ছাড়া কাজ করে, এই ঘটনাটা সাধারণত আমরা দেখি নাই। তো তাদের কাছে যে অ্যাসেসমেন্ট আছে, এই অ্যাসেসমেন্টে তাদের হয়তো মনে হয়েছে বিএনপিকে দিয়ে তাদের ইন্টারেস্ট বেস সার্ভ করা পসিবল না, রেদার এই গ্রুপগুলোকে তার মনে হয়েছে যে মোর কনসিস্টেন্টলি অ্যান্টি ইন্ডিয়ান, এবং এদেরকে দিয়ে তার ইন্টারেস্টটা ইমপ্লিমেন্ট করা বেশি সহজ, এবং হয়তো এরা বেশি এফিসিয়েন্টলি সেটা করতে পারবে। কেন তাদের এটা মনে হয়েছে, এটা তাদের অ্যাসেসমেন্ট, এটার জন্য আমরা কেউ দায়ী না। বাট তারা এরকম যদি মনে না করে তাহলে কাজটা তারা কেন করতেছে? আর দ্বিতীয়ত, বিএনপির সঙ্গে চায়নার একটা ওয়ার্কিং রিলেশনশিপ সবসময় ছিল, এখন সেইটা আগের মতো আছে কি না এইটা বোঝাটা মুশকিল। কারণ এখন পর্যন্ত কয়েকটা সফরে হয়তো ছাত্রদলের নেতারাও চায়নায় গেছেন, বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান উনি গেছেন, এই ব্যাপারগুলো আমরা দেখেছি, এবং আমরা জানি বিএনপি ফরেন পলিসিতে ওনার একটা ভূমিকা আছে। বাট এর বাইরে আসলে দলীয়ভাবে কিন্তু বিএনপির সঙ্গে চায়নার ওইভাবে কোলাবোরেশনটা কম দেখা যাচ্ছে না, আমরা দেখছি না। এবং পর্দার আড়ালে কি হচ্ছে তা তো সব কিছু আমাদের পক্ষে জানা সম্ভব না। তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না, এই প্রশ্নটা শুরুতে আমরা করেছিলাম। দেখেন, তারেক রহমানকে যদি দেশে ফিরতে হয়, ব্যাপারটা তো এমনও হতে পারে যে ইন্ডিয়ার সঙ্গে কোলাবোরেট করেই তাকে ফিরতে হবে, এমনও তো হতে পারে। তো যদি তার ইন্ডিয়ার সঙ্গে কোলাবোরেট করতেই হয়, তাহলে এখানে চায়নার একটু নাখোশ হওয়ার ব্যাপার থাকতে পারে। সো এই সমস্ত ফ্যাক্টর মাথায় রেখেই হয়তো চায়না তাদেরকে একটু বেশি সাপোর্ট দিচ্ছে, যারা ইন্ডিয়ার কাছ থেকে হয়তো অপেক্ষাকৃত দূরে আছে। ভাই, আমরা বাইরের পরাশক্তিগুলো নিয়ে তো অনেক বেশি আলোচনা করছি, কিন্তু নির্বাচনে দেশের ভিতরে আমাদের ইন্টারিম গভর্নমেন্টেরও তো অনেকগুলো বিষয় সামনে আছে নির্বাচনকে কেন্দ্র করে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছিল 24 গণ অভ্যুত্থানের পরে, সেটা হচ্ছে সংস্কার। তো আমরা যদি বলি নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আসলে দরকার ছিল, যেগুলোর জন্য আসলে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার একটা রাস্তা তৈরি হইতে পারে, সেগুলো কি আসলেই হয়েছে? অ্যাকচুয়ালি নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল, এগুলোর জন্য ইন্টারিম গভর্নমেন্টের যে ফাইনাল ডিক্লারেশন, ওইগুলো আশা করা যাচ্ছে তফসিল আসার সময় আসবে। তার আগে পর্যন্ত কিন্তু জাতীয় যে ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, আমরা জানি যে সেটাও শেষ হয়েছে একটা অনৈক্যের মাধ্যমে। সো অনেকগুলো বিষয়ে বিএনপি বলছে যে তারা একমত না, এবং অন্যান্য দিক থেকে জামাত এবং এনসিপি প্রেশারাইজ করছে বিএনপিকে যে সেগুলো মেনে নেওয়ার ব্যাপারে। তো এখন পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকার মূলত নির্বাচনের ছোট দলগুলো বা অপেক্ষাকৃত ছোট দলগুলোর পার্টিসিপেশনে যে ইনসেন্টিভ, এইটা বাড়ানোর চেষ্টা করছে। ইনসেন্টিভটা কি, তাদের হয়তো পাশ করাটা অপেক্ষাকৃত ইজি করা, এই রকম একটা ব্যাপার করার চেষ্টা করতেছেন। এর বাইরে আসলে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ওইভাবে কোনো কিছু একেবারে সেল চাপ্পড় মেরে চেঞ্জ করে দেওয়া, এইটা ওইভাবে পারে না। কারণ এই গভর্নমেন্টের নেচারটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে অথরিটেটিভ না, তারা কোনো অথরিটি নেয় না, এবং তারা কোনো জায়গায় আসলে স্ট্যান্ডও নেয় না, তারা শুরুর দিন থেকেই ছেড়ে দিছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার কারণে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোও আসলে একটা আনলিমিটেড ক্যাওসের সুযোগ পেয়ে গেছে, অ্যাডভান্টেজ একটা। হ্যাঁ, তো তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্যারেক্টার কেমন
এটা তো আর পাবলিকের কাছে নতুন কিছু না। তাদেরকে যদি দেখা যায় যে কোনো 2-3টা পশ্চিমা অ্যাম্বাসেডর একসাথে এসে একসাথে বসায় একটা কথা বলে, তারা খুব হ্যাঁ হ্যাঁ করে মেনে নেয়। কিন্তু যখন দেখা যায় জাতীয় স্বার্থে কোনো ব্যাপারে ঐক্যমত্য করতে হবে এবং কাউকে ছাড় দেওয়ার প্রশ্ন আসবে, কেউ ছাড় দিতে রাজি হবে না। এই ব্যাপারটা কিন্তু তাদের ক্ষেত্রে ঘটে। সো যা হওয়ার তাই হয়েছে, আসলে কেউ কাউকে ছাড়তে রাজি হয় নাই। জামাত চাইছে নিজের জন্য ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ এনশিওর করা, বিএনপিও তাই চাইছে, তারা যেন সহজে ইলেকশনে জিতে আসতে পারে। তো এই জন্য কিন্তু আসলে কোনো কমন পয়েন্টে এইভাবে পৌঁছানো সম্ভব হয় নাই। বরঞ্চ এখন জুলাই সনদ প্রশ্নে যে গণভোটটা, এইটাই আসলে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবং মনে করা হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো যে বাস্তবায়ন হবে, এই বাস্তবায়নটা হবে হচ্ছে এই গণভোটের মাধ্যমে। সো এখন গণভোট আগে হবে না পরে হবে, এখন হয়তো এই প্রশ্নটা সামনে মাঝখানে কিছুদিন আলোচিত হয়েছিল। দেখেন, এই আলোচনাটাও ছিল একটা নেগোসিয়েশনের অংশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন বন্টনের যে নেগোসিয়েশনটা, এইটা শেষ হয় নাই। এই জন্য তারা বলছে যে তাইলে তো আসলে গণভোটটা ইলেকশনের আগেই হওয়া উচিত। ঠিক আছে, উইচ ওয়াজ আ বার্গেনিং টুল টু মেক বিএনপি অ্যাগ্রিয়েবল টু দেম। ঠিক আছে, তো এই জিনিসটা বিএনপি আবার বুঝতে পেরে কি করলো, সে কিন্তু দ্রুত 237 আসনে মনোনয়ন দিল, অনেকগুলো আসন কিন্তু তার শরিকদের জন্য খালি রেখে দিল। এইটা শরিকদের সাথে তার নেগোসিয়েশন, জামাতের সাথে হয়তো তার কোনো অদৃশ্য নেগোসিয়েশন আছে যেটা আমরা জানি না। তো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনের ভেতরে তখন কিন্তু ধীরে ধীরে একটা মনে হলো যে ঐক্যের সুবাতাস বইছে, হয়তো সবাই একই দিনে নির্বাচন এবং গণভোটের ব্যাপারে এগ্রিড হয়ে যাবে। আসলে কি হয়েছে, এগুলা ঐক্য কিছুই না, ঐক্য বা অনৈক্য কিছুই না, এটা হচ্ছে তারা স্বার্থের যে নেগোসিয়েশনটা করতেছে সিট ভাগাভাগির ব্যাপারে, এইটা যখন হয়ে গেছে, দেখছেন যে জিনিসগুলো কুইকলি আগানো শুরু করছে। এখন সরকার অ্যাকচুয়ালি কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছে কিনা, এটা কখন বোঝা যাবে? এইটা আমরা যখন দেখব যে ইলেকশনের তফসিল ঘোষণা হয়ে গেছে এবং কোনো একটা জায়গায় অমুক সন্ত্রাসী প্রার্থী হয়েছে, কোনো একটা জায়গায় অমুক দুর্নীতিবাজ প্রার্থী হয়েছে, তারা প্রার্থীতা সুন্দর মতো বাতিল করে দিচ্ছে। তার সম্পদের একটা প্রপার ইভ্যালুয়েশন হচ্ছে, তার সম্পদ আওয়ামী লীগ আমাদের কতটুকু বৃদ্ধি পাইছে এটা একটু দেখা দরকার বিশেষভাবে। জুলাইয়ের পরে কে ফুলে বড়লোক হয়ে গেছে এইটা একটু দেখা দরকার। তার নির্বাচনী যে ক্যাম্পেইনের আয়ের উৎসগুলো কি, হ্যাঁ, কোনটার মধ্যে কোন শিল্পপতি টাকা দিচ্ছে এবং সেই টাকা কালো টাকা কিনা, এই ব্যাপারগুলো যখন একটু দেখা হবে, গভর্নমেন্ট যদি আটকাইতে যায়, গভর্নমেন্ট কিন্তু অনেকে আটকাইতে পারে। এখন এই কাজটা গভর্নমেন্ট আসলে কতটুকু করবে, এইটা হইলে আমরা বুঝতে পারবো যে গভর্নমেন্ট আসলে সুশাসনের জন্য যা করা দরকার সেটা করার ইচ্ছা রাখতেছে, নাকি গভর্নমেন্ট মনে করছে কোনো রকম ভাই একটা ইলেকশন দিয়ে আমরা বিদায় হয়ে যাই। তাহলে ভাই আমরা আসলে যে নির্বাচনটা সামনে পাচ্ছি, সংস্কার ছাড়াই যদি নির্বাচনগুলো হয়, এই নির্বাচনটা আসলে কি ফলপ্রসূ হবে? দেখেন, আমরা একটা খুব বাজে সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। আসলে একটা রাষ্ট্র হিসেবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ফেল করে গেছে। এখন আমরা চাচ্ছি একটা এমন গভর্নমেন্ট যার কাছে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসার মতো স্টেবিলিটি আছে, এফিসিয়েন্সি আছে, এইরকম একটা গভর্নমেন্ট। বর্তমান গভর্নমেন্ট কিন্তু একটা স্টারের টেকনোক্রেসি ডেভেলপ করছে। এখানে তারা আশিক চৌধুরী, ইমাদুর রহমান, এই লেভেলের লোকজনকে নিয়ে আসতেছে। হ্যাঁ, তো বিভিন্ন দায়িত্বে দেখবেন খুব হাই প্রোফাইল মানুষজন আসতেছে। এই জায়গাগুলোয় হাই প্রোফাইল মানুষজন আসা, বর্তমান যে প্রেস সচিব আছে উনিও বেশ হাই প্রোফাইল একজন মানুষ। তো নিয়ে আসার পরেও কিন্তু গভর্নমেন্ট এখন ফরেন ইনভেস্টমেন্ট এটা টানতে পারতেছে না, এবং বিদেশি দাতা সংস্থাগুলো তারা এখন লোনের টাকা ছাড়া বন্ধ করে দিচ্ছে ধীরে ধীরে। কেন? কারণ হচ্ছে তারা মনে করতেছে যে এই লোনের টাকা ছাড়বো, এই দেশে তো স্টেবিলিটি নেই, পলিটিক্যাল স্টেবিলিটি সবচেয়ে বড়। তো একটা গভর্নমেন্ট দরকার যারা পলিটিক্যাল ডিসিশনগুলো ভালোভাবে নিতে পারবে, যারা করাপ্টেড হবে না, এবং মোটামুটি যারা মানুষের খেয়ে পরে বেঁচে থাকার যতটুকু অধিকার আছে এবং কর্মসংস্থানের যে একটা বিশাল ঘাটতি আছে, মানুষের বেকারত্ব সমস্যা, এইগুলোকে অ্যাটলিস্ট সহ্য করার মতো একটা অ্যাড্রেস করা যায়, সহ্য করার মতো একটা এনভায়রনমেন্ট দিবে। বিকজ আমরা আওয়ামী লীগের আমলে যে লাইফটা লিড করছি দ্যাট ওয়াজ আনবিয়ারেবল। তো এখন এইটা যদি তাদেরকে দিতে হয়, তাহলে দেখেন, তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে হবে। এখন যারা রাজনৈতিকভাবে ক্ষমতায় আসতে যাচ্ছে তারা কিন্তু গত প্রায় 20 বছর আউট অফ পাওয়ার। 2026 লাস্ট ছিল 2006, 20 বছর আউট অফ পাওয়ার। সো আপনি ধরেই নিতে পারেন তাদের কারোই এখন দেশ চালানোর মতো ফিটনেস নাই। ওই সময়কার যারা লিডার ছিল, ধরেন 20 বছর মানুষ অনেক চেঞ্জ হয়। ওই সময় যারা মন্ত্রী ছিল 2001 থেকে 2006, তাদের কেউ এখন তো সুস্থ থাকার কথা না, শারীরিকভাবে অসুস্থ থাকার কথা। বাংলাদেশে দেখেন, এখন যদি আমরা ইলেকশন ক্যান্ডিডেটদের হিসাব করি, বাংলাদেশের একটা মানুষ প্রোডাক্টিভ থাকে কত বছর বয়স পর্যন্ত? 55, ম্যাক্সিমাম 60। এরপরে স্বাস্থ্যের অবস্থা কি হয়? আমরা বলি এক পা কবরে গেছে।
আর বাংলাদেশে সংসদ সদস্য হওয়ার বয়স দেখবে সবসময় 50-এর উপর। 50-এর উপর। হ্যাঁ, তার আগে মানুষ সংসদ সদস্য হতে পারে না। তো যেই বয়সে মানুষ কর্মক্ষমতা হারায় ওই বয়সে মানুষ সংসদ সদস্য হওয়ার জন্য বড় দায়িত্ব তো দিয়ে দেয়, সবচাইতে স্ট্রেসফুল কাজটা। তো ফলে কি হয়, এরা আসলে কাজ করে না কি করে বা কতটুকু জেনে কাজ করে না জেনে করে আমরা জানি না। এবং এর ফলে হয় কি যে দেশের সিদ্ধান্ত গ্রহণকারী যে পর্যায়গুলা এই জায়গায় কিন্তু আমলাতন্ত্রের প্রভাবটা বাড়ে। স্থবির তো হয়ই, আমলাতন্ত্রের প্রভাব বাড়ে। গালি খায় পলিটিশিয়ান, কিন্তু দেশের নিয়ন্ত্রণ থাকে আমলাতন্ত্রের কাছে, তারা যা করে সেটাই ঘটে। সো এখন এই যে ইলেকশনটা হচ্ছে, এইটা হচ্ছে একটা সিমিংলি ফেয়ার কম্পিটিশন অ্যামং দ্য মোস্ট আনফিট এই ইলেকশন। সো এখান থেকে একটা আনফিট গভর্নমেন্টই আসার কথা, এবং এইটাকেই আমাদেরকে প্রসেসিংয়ের মাধ্যমে একটা ফিট গভর্নমেন্ট কনভার্ট করে নিয়ে ফেলতে হবে। এখন যারা ক্ষমতায় আছে আমি বলবো যে তাদের রেসপন্সিবিলিটি আছে, পাওয়ার কতটা আছে আমরা জানি না। তাদের হয়তো পাওয়ার এক্সারসাইজ করার অ্যাবিলিটি অতটা নাই। আবার তাদের অ্যাকাউন্টেবিলিটি লেভেল কিন্তু আরো কম। তারা বলছে তোমরা এসে আমাদেরকে বসাই দিছো, ভাই আমরা কি করবো, আমরা যতটুকু পারি করছি, এর বেশি সম্ভব না, এরপর পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করে দিবে। রাইট, এই গভর্নমেন্টের নেচার। তো দেখেন, আপনার রেসপন্সিবিলিটি আছে, পাওয়ার হয়তো মোটামুটি আছে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নেই। আবার পলিটিক্যাল পার্টিগুলোর অবস্থা আছে, দেখেন এদের হাতে পাওয়ার মোটামুটি আছে, পুরোটা নাই। রেসপন্সিবিলিটি আছে কি নাই আল্লাহ পাক ভালো জানে। আর এরপর দেখেন অ্যাকাউন্টেবিলিটি কিন্তু এদেরও নাই, কারণ এরা কেউ পাওয়ারে যায়, তাদের অ্যাকাউন্টেবল করতে পারছেন না। ধরেন এই যে সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, আপনি শুধুমাত্র যদি এটা বলেই দায় সারেন যে না বিএনপি এটা কন্ট্রোল করতে পারতেছে না, হ্যাঁ বিএনপির হাতে এটা কতটুকু কন্ট্রোল করার অ্যাবিলিটি আছে আসলে। এখন সেম গোষ্ঠ যখন তারা ক্ষমতায় না গিয়ে কন্ট্রোল করতে পারছে না, তখন সেম প্রশ্নটা আবার আসবে যে ক্ষমতায় গেলে তারা কতটুকু কন্ট্রোল করতে পারবে, আরো মাথাচাড়া দিবে। রাইট। এখন ধরেন জামাত ক্ষমতায় গেল, জামাত ক্ষমতা গেলে বিএনপিকে কন্ট্রোল করতে পারবে? এই প্রশ্নের জবাব আছে কারো কাছে? নাই তো। হ্যাঁ, কঠিন। জামাত নিজের ক্ষমতায় থাকা নিয়ে তো টানাটানি হবে ক্ষমতায় গেলে। তো তারপরও যদি তারা কোনোভাবে পারে, সেটা কি উপায়ে, এটা কিন্তু কোনো ভায়াবল মডেল আমরা এখনো দেখি নাই। হয়তো সামনে তারা প্রেজেন্ট করতে পারে, নাও করতে পারে। এখন তাইলে আমরা দেখতেছি যে বিএনপি ক্ষমতা গেলে চাঁদাবাজি কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, জামাত গেলেও সম্ভব হচ্ছে না, সন্ত্রাস বিরোধী কি করা হবে না হবে তার কোনো আউটলাইন আমাদের সামনে নাই। সো আমরা কিন্তু আসলে অন্ধকারে। এই জন্য আমি বলতেছি যে ইটস আ ফেয়ার কম্পিটিশন অ্যামংস দ্য মোস্ট আনফিট। ভাই, বাংলাদেশের নির্বাচন নিয়ে বাইরের অনেকগুলো অ্যানালিসিস আমরা করলাম, একটু বেশি মানে ভিতরে রাজনৈতিক দলগুলোর অ্যানালিসিসে যদি আসি, মানে যে রাজনৈতিক দলগুলো ছিল বিএনপি জামাত, তারা তো নির্বাচন করতেছেই, পাশাপাশি নতুন করে এনসিপির একটা উত্থান আমরা দেখলাম। তো আপনার কাছে আসলে কি মনে হয় এনসিপি আসলে এবার নির্বাচনে কেমন কি করতে পারে? মানে একদম এক্স্যাক্টলি যদি জিজ্ঞেস করি, আসলে জন্ম হয়েছে উত্থান বলতে, যে রাজনৈতিক উত্থান বলতে যে জিনিসটা, ওইটা এনসিপি এখন এক্সপেরিয়েন্স করছে বলে আমার মনে হয় না। কেন বলতেছি কথাটা, দেখেন এনসিপি এখন পর্যন্ত যেটা করছে পাওয়ার করিডোরের রাজনীতি। তারা দেখবেন এম্বাসিগুলোর সঙ্গে কমিউনিকেট করে, তারা হচ্ছে গভর্নমেন্টের সঙ্গে বারবার মিটিং করে, বিএনপি এবং জামাতের কাছে যায় ঘন ঘন। তো এই যে ব্যাপারগুলা, তারা কিন্তু এখন পাবলিকের কাছে সেভাবে যেতে পারেনি। প্রথম পয়েন্ট, দেখেন এনসিপিকে বলা হয় এই গণ অভ্যুত্থানের দল, কিন্তু গণ অভ্যুত্থানের পর প্রথমে যেটা করার দরকার ছিল যে মানুষকে, সাধারণ মানুষকে কানেক্টেড করা নিজেদের সঙ্গে। এনসিপির নেতারা যারা, সবাই তো কম বেশি গণ অভ্যুত্থানের নেতা, তো তাদের তো সবচেয়ে বেশি পিপল ওরিয়েন্টেড হওয়ার কথা ছিল। আনফর্চুনেটলি তাদের বেশিরভাগের মধ্যে এই ব্যাপারটা অনুপস্থিত, এবং এই ব্যাপারটা আরও বেশি ঘটছে যখন নাহিদ এবং আসিফ সরকারের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপর কিন্তু সুযোগটাই আসলে কমে গেছে। তো নাহিদ পদত্যাগ করা, উইচ ওয়াজ কনসিডার্ড আ গুড মুভ ফর দ্য পলিটিক্যাল অপশন, পরবর্তীতে দেখা গেল সে কিন্তু পদত্যাগ করছে ঠিকই, কিন্তু সেই করিডোরের মধ্যে আছে। নাহিদ কিন্তু মানে এইভাবে জনগণের নেতা হইতে পারে নাই, ফুল ফ্লেজ যে রাজনৈতিক নেতা হওয়ার কথা ছিল না, ওটা সে হইতে পারে নাই। হ্যাঁ, তাকে মানে এন্ডোর্স করে ফেসবুকে ইউটিউবে মানুষ এন্ডোর্স করে, তার কথাগুলোর সাথে হয়তো একমত হয়, কিন্তু ইভেনচুয়ালি মানে নিজেদের বলে ওন করার যে ব্যাপারটা, এটা নাহিদের ক্ষেত্রে যে মাত্রায় ঘটা দরকার ছিল ওই মাত্রায় আসলে ঘটে নাই। হ্যাঁ, তার কথা এখনও রেজোনেট হয় অবশ্যই, সন্দেহ নেই, কিন্তু এই ইলেকশনের পরে এই হাইপটা কতটুকু থাকবে এটা দেখার বিষয়। আমরা এর আগে ডাকসু ইলেকশনের আগে দেখছিলাম যে ছাত্র শক্তির সাবেক নেতারা যারা বাকচাষে ছিল, তাদের কথার তো অনেক ভ্যালু ছিল তার আগে, কিন্তু ইলেকশনের পর কিন্তু ভ্যালু কমে গেছে, এই ঘটনাটা ঘটছে। সো একই ঘটনা নাহিদের ক্ষেত্রে ঘটবে কিনা। এছাড়াও দেখেন নাহিদের ক্ষেত্রে বিভিন্ন রকমের
দলীয় ব্যাপারে ইনজাস্টিসের কিছু অভিযোগ আছে, যে সে হয়তো কোনো কোনো কোরামকে বেশি গুরুত্ব দেয়, কোনো কোনো কোরামকে দেয় না। এনসিপির ভেতরকার যে ইন্ট্রা পার্টি কম্পিটিশন ওইটা অনেক তীব্র। এটার কারণে হয় যেটা, যে আরবিট্রেটর যেই হোক, আহ্বায়ক হিসেবে নাহিদ বা সদস্য সচিব হিসেবে আখতার, তাদেরই তো হওয়ার কথা। তো স্বাভাবিকভাবেই যেহেতু পার্টির ভিতরে কম্পিটিশন বেশি, এই জিনিসটা হয় যে আজকে আমার মন মতো হলো না, আমি কমপ্লেইন দিলাম তার নামে। তো এই ব্যাপারে নাহিদের ব্যাপারে অন্যদের দিক থেকে দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় অসন্তুষ্টিও তৈরি হয়, যে সম্ভবত উনি আমাকে যথেষ্ট কাজ করতে দিচ্ছেন না, এরকম একটা ব্যাপার প্রায় ডিসকাশনে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে যে নাহিদের দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত একটা করে সফর করা উচিত ছিল, নাহিদ এবং আক্তার উভয়েরই। তো আক্তার তার নির্বাচনী আসনে যতটা গেছে, নাহিদকে কিন্তু ওইভাবে যেতে দেখা যায়নি। আমি নিজে নাহিদের যে নির্বাচনী এলাকাটা ঠিক পাশের এলাকার লোক, তো আমি এখন পর্যন্ত তার কোনো অ্যাক্টিভিটির কথা আমার চোখে পড়ে নাই। ওই দিক দিয়ে আমার প্রায় বাসায় যেতে হয় প্রতিদিন, তো আমি কিন্তু দেখিনি এখন পর্যন্ত কিছু। তো ইলেকশনের 3 মাস আগ পর্যন্ত একটা দলের আহ্বায়ক, তার কোনো আসলে ইলেকট্রাল অ্যাক্টিভিটি নাই, এই ব্যাপারটা জাস্ট অ্যাবসার্ড আসলে। এবং আমরা ফেসবুকে এনসিপি অ্যাক্টিভিস্টদের যে কন্দল প্রতিনিয়ত দেখি, এটা কোনো সুশৃঙ্খল রাজনৈতিক দলের আসলে পরিচয় দেয় না। এবং একটা নতুন রাজনৈতিক দলের শুরুতেই যদি এই কোন্দলটা আসলে মানুষের সামনে চলে আসে, এটা কিন্তু বেশ ডেফিনেটলি এটা কিন্তু তাদের ইমেজ যেমন নষ্ট করে, দ্বিতীয়ত মানুষ তাদেরকে যতটা না রাজনৈতিক নেতা মনে করে, তার চাইতে মানে ইনস্টেবল ছেলে পেলে এই টাইপের একটা ভাইবই বেশি দেয় মানুষের কাছে। সো এটা তো পজিটিভ কোনো বার্তা না। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে এনসিপির গ্যাপটা অনেক বেশি। আবার ধরেন আরেকটা ব্যাপার হচ্ছে, তাদের দলে ওইভাবে কোনো মানে অবিসংবাদিত নেতা বলে যে ব্যাপারটা, এইরকম কোনো নেতা কি আদৌ আছে কি না, এইটা নিয়ে বিশেষ করে আমাদের চাইতে সিনিয়র জেনারেশনের যারা, তারা কিন্তু বেশ যথেষ্ট সন্দিহান। এবং তারা অনেকেই মনে করেন যে তাদের পক্ষে আসলে দেশকে লিড করা খুব টাফ, পসিবল না, এই পয়েন্ট থেকে যে তাদের ওই এক্সপিরিয়েন্সগুলো গ্রো করেনি। তারা কেউ হয়তো একটা অফিসও ওভাবে চালায় নাই। এবং যেমন নাহিদের ব্যাপারে বা মাহফুজের ব্যাপারে সমালোচনা আছে যে তাদের মন্ত্রণালয় তারা প্রপারলি চালাতে পারছে না, এরকম সমালোচনা কিন্তু এক্সিস্ট করে। তো বিরোধীরা মাঝে মধ্যে এটাও বলে যে নাহিদ মন্ত্রণালয় চালাতে না পেরে হয়তো পদত্যাগ করছে, এইরকম একটা কথাবার্তা আছে। তো সেটা সত্যি কি মিথ্যা, সেটা যারা ভালো করে জানেন তাদের বিবেচনার জন্য রেখে দিই। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে একটা কনফিডেন্স বিল্ড করতে পারা, দেখেন একটা রাষ্ট্র তো শুধু 40-এর নিচের মানুষ চালায় না। ধরেন আমরা দিলাম ভোট, সবাই ওদেরকে এনসিপিকে ভোট দিলাম সব জায়গায়, তো শুধু আমাদের ভোট কি তারা জিততে পারবে? এর উপরে পপুলেশনদের ভোটের ব্যাপার আছে না? তো তাদের মধ্যে তো একটা কনফিডেন্স দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এনসিপি সবচেয়ে বড় যে মিসটা করছে, যে তারা 25-এর উপরে 25 থেকে 45 এই যে জেনারেশনটা, এই জেনারেশনটাকে পিক করতে পারে না। অর্থাৎ আমরা যদি বলি যে মিলেনিয়ালসদেরকে তারা সেইভাবে ইন্টিগ্রেট করতে পারে নাই। তারা বিভিন্ন ছোট ছোট পেশাদার সংগঠন বা পেশাজীবী সংগঠন ডেভেলপ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গাতে, কিন্তু দেখেন এই যে এজ গ্রুপটা, এরা কিন্তু জুলাইতে একটা হিউজ ফোর্স ছিল। আপনি প্রচুর জুলাই শহীদের নাম পাবেন যারা অফিস করতে গেছিল, অফিস থেকে বের হয়ে এসে মুভমেন্ট এসে শহীদ হয়েছে। তো এই মানুষগুলো যে শহীদ হইল, তার মানে কি এই এজ গ্রুপের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। আমাদের বন্ধু বান্ধবরা আমরা অনেকেই আছে যারা আসলে ওই সময় কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি করি নাই, আমরা ফুললি এনগেজ ছিলাম এগুলো নিয়ে। তো ইভেন 5 তারিখ সকালবেলা অনেকে বাসা থেকে বের হয়েছে শহীদ হওয়ার নিয়ত নিয়ে। 5 তারিখের আগে 2, 3, 4 তারিখেও তারা এগুলো করছে এবং সব ধরনের রিস্ক নিছে। এখন দেখেন এনসিপি কিন্তু তাদেরকে যে অ্যাড্রেস করতে পারার ব্যাপারটা, তাদেরকে কানেক্ট করতে পারার ব্যাপারটা, এটা কিন্তু পারে নাই। এনসিপির হওয়ার কথা ছিল হচ্ছে বাংলাদেশের দল, তারা কনভার্টেড হয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলে। হ্যাঁ, তো আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, তো এই জায়গাটাতে আমাদের কাছে মনে হয়েছে যে এনসিপি এই জেনারেশনগুলোর যে চিন্তা ভাবনা, আকাঙ্ক্ষা, এগুলোকে রিফ্লেক্ট করতে পারে না। তাহলে ভাই স্পেসিফিকলি যদি আপনার কাছে একটা অ্যানালাইসিস আমরা একটু চিন্তা করি, দেশের সামগ্রিক যেই আসন বিন্যাস, সে জায়গায় আসলে এনসিপির কেমন বা কয়টা সিট পাওয়ার সম্ভাবনা আপনি নিজের পার্সোনাল অ্যানালাইসিস থেকে দেখেন? আমার কাছে মনে হয় যে এনসিপি থেকে প্রায় 50 জনের মতো ইলেকশন করবে অন্তত, সংখ্যাটা আরও বাড়তে পারে, কারণ বিভিন্ন লোকাল পর্যায়ে তাদের সম্ভাবনাময় ক্যান্ডিডেট আছে যাদের এবারের মাধ্যমে ইলেকশনে হাতে খড়িটা হওয়া উচিত। সো দ্য টোটাল নাম্বার শুড বি 50+।
আর দ্বিতীয়ত হচ্ছে এনসিপি, আমরা জানি যে বিভিন্ন দলের সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে তাদের ইলেকটোরাল। তো এইখান থেকে আমার কাছে মনে হয় যে অন্তত 6 থেকে 8 জন প্রার্থী ইলেকশনে হয়তো পাস করে ফেলবেন। আমরা সঙ্গত কারণেই তাদের নামগুলো হয়তো মেনশন করা থেকে বিরত থাকব, তবে এইটার একটা সম্ভাবনা আছে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদেরকে এই ছাড়টা দেয়। শুধুমাত্র পার্সোনাল ক্যারিজমা দিয়ে ইলেকশনে পাস করার জন্য যে ধরনের সময়, যে ধরনের এক্সপেরিয়েন্স প্রয়োজন হয়, এইটা এনসিপির গ্রো করতে আরেকটু সময় লাগবে এবং এটাই স্বাভাবিক। একটা দল জন্ম নিয়েছে এই বছরের ফেব্রুয়ারিতে, পরের ফেব্রুয়ারিতে ইলেকশন, সো ইটস নট এনাফ টাইম, তার মধ্যে এই টার্মোয়েল, তাই না? সো এই ইলেকশন দিয়ে এনসিপির যে পলিটিক্যাল প্রবাবিলিটি, এইটাকে জাজ করাও আমার মনে হয় উচিত হবে না। দে নিড মোর টাইম টু গ্রো। কিন্তু এই ইলেকশনের মাধ্যমে তারা হয়তো কেউ কেউ পার্লামেন্টারিয়ান হয়ে উঠবে, তাদের এক্সপিরিয়েন্স ডেভেলপ করবে এবং হয়তো এর মধ্যে দিয়ে একটা প্রজন্মের আশা আকাঙ্ক্ষা হয়তো বিভিন্নভাবে প্রতিফলিত হতে পারে যদি ফিউচারে তারা প্রো পিপল হয় রাদার দ্যান পাওয়ার করিডোর ওরিয়েন্টেড পলিটিশিয়ানস। ভাই আমরা একটু জামাতের পার্সপেক্টিভে চলে আসি। জামাতকে আমরা আগে যতটা কনজারভেটিভ হিসেবে দেখছি, এখন কিন্তু তারা কিছুটা হইলো লিবারেল স্ট্যান্ড পয়েন্টের দিকে আগাচ্ছে বিভিন্নভাবে। তো এইটা কি আসলেই তাদেরকে ইলেকশনে হেল্প করবে কতটুকু, আপনার কাছে কি মনে হয়? দেখেন, আসলে জামাতের গত 15 বছরে তারা এত অত্যাচার নির্যাতন শিকার হওয়ার পরেও এখনো যে টিকে আছে, এটা একটা বিস্ময়কর ব্যাপার সত্যি কথা বলতে। কিন্তু আমরা অবাক হলাম যে জুলাইয়ের পরে জামাতের পপুলারিটিটা ব্যাপকভাবে বাড়া শুরু হলো। ঘটনাটা আসলে কি ঘটছে দেখেন, মানুষ তো আওয়ামী লীগের উপর বিরক্ত ছিল, বিএনপির উপরও টু সাম এক্সটেন্ট বিরক্তই ছিল আসলে। বিশেষ করে বিএনপির আগের শাসনামলগুলো যারা দেখছে, তারা যে বিএনপির ব্যাপারে খুব পজিটিভ ব্যাপারটা আমরা ওইটা মনে করি না। হ্যাঁ, তারপরে বিএনপির অনেক ভোট আছে ডেফিনেটলি, এবং সেটা সম্ভবত কম্বাইন্ড সব দলের চাইতে বেশি। হ্যাঁ, তা কিন্তু বাংলাদেশে আসলে মানে ইলেকশনে ভোটের ফলাফল কাদের হাতে থাকে? সুইং ভোটারদের হাতে, যারা আসলে দল টল করে না ওইভাবে। তারা ডিসিশন নেয় কয়েকটা সিম্পল ফ্যাক্টর বেসিসে, যে খাবার জিনিসের দাম কম থাকবে কিনা, সে কম টাকায় চলতে পারবে কিনা, তার ফ্যামিলির জন্য কী কী ফ্যাসিলিটিস সে পাবে, এবং ওই দলের লোকজন দ্বারা তার নির্যাতিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, এবং তারা বিশেষ করে ইয়াং পপুলেশন যেহেতু বাংলাদেশে বেশি, তো তাদের জন্য কী ধরনের অপরচুনিটিস ওই দলটা নিয়ে আসতেছে, এই ব্যাপারগুলো। এর বাইরে থাকে ধর্মীয় কার্ড, নারী কার্ড, সংখ্যালঘু কার্ড ইত্যাদি। তো দেখেন, এই জায়গাগুলোতে জামাত সবচেয়ে বেশি ক্রাইসিস ফেস করতো আগে, যে জনগণকে সরাসরি অফার করার মতো কোনো সুযোগ আসলে তাদের সামনে ছিল না। তারা একটা ধর্মীয় দলই ছিল। তো এখন তারা লিবারেল ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে আসার কথা বলতেছে। এখন না, আসলে তারা আরও আগে থেকেই বলতেছে। এইটা একটা গুরুত্বপূর্ণ শিফট আসলে। এই শিফটের ফলাফল কি হবে এইটা বলার সময় এখন আসে নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে তারা নতুন যে ভোটার গ্রুপগুলো আছে, যেগুলো মেইনলি সুইং ভোটার গ্রুপ, এইগুলোতে পেনিট্রেট করতে পারতেছে এবং তারা সোশ্যাল মিডিয়া অন্যদের চাইতে খুব ইফেক্টিভলি ইউজ করে। আমরা দেখি যে জামাতের নেতাদেরকে কিন্তু একজনকে আরেকজনকে আপনি সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করতে দেখবেন না, একজনের বিরুদ্ধে আরেকজন। হয়তো তাদের মধ্যে সমস্যা আছে, আমরা তো টুকটাক কোন দলের নিউজও দেখতেছি বিভিন্ন নির্বাচনী আসন বন্টন বিতরণ এগুলো নিয়ে, কিন্তু বাইরে আমরা কিন্তু যারা আউটসাইডার আমরা কিন্তু দেখি না ওইভাবে। বেশ ওয়েলফেয়ার একটা পলিটিক্সের দিকে কিন্তু তারা ইমেজ করে রাখার তারা চেষ্টা মানুষকে করতেছে। তারা মানুষকে অফার করতেছে যে আমাদেরকে ভোট দিলে আমরা হয়তো করাপশনটা কমাই নিয়ে আসবো। তাদের এই ব্যাপারে মোটামুটি সুনামও আছে একটা ব্যাপারে, যে তারা তাদের যে প্রতিষ্ঠানগুলো তারা হয়তো করাপশন একটু কম করে। আবার এইরকম বদনামও তাদের আছে যে তাদের প্রতিষ্ঠানে তাদের লোক ছাড়া অন্য লোককে তারা চাকরি দেয় না। হ্যাঁ, তো এই দুটো ব্যাপারই কিন্তু আছে। সো সব কিছু মিলে মানুষ মনে করতেছে যে জামাত হয়তো ক্ষমতায় আসলে তারা একটু কম দুর্নীতিগ্রস্ত একটা সরকার দেখবে, এবং মানুষ হয়তো আশা করতেছে যে তারা যদি ক্ষমতায় আসে হয়তো অপেক্ষাকৃত সন্ত্রাসী বা চাঁদাবাজ যারা, তারা একটু সরকারে পার্টিসিপেট কম করবে। এইটুকু এক্সপেকটেশন অনেক মানুষজন করছে। আবার অনেকের একটা রিলিজিয়াস মোটিভেশন আছে। গত 10 থেকে 20 বছরের মধ্যে বাংলাদেশ কিন্তু একটা নীরব ইসলামাইজেশন ঘটছে মানুষের মনের মধ্যে। আগে কিন্তু ধরেন একটু সেকুলার হওয়া, আল্ট্রা সেকুলার হওয়া একটা কুল ব্যাপার ছিল, এটা কিন্তু সমাজে এখন নাই। হ্যাঁ, এখন একটু রিলিজিয়াস হইতে পারা বরঞ্চ কুলনেস। তো এখন এই জায়গা থেকে মানুষের একটা রিলিজিয়াস এক্সপেকটেশনও আছে, এবং মানুষ টেস্ট করতে চায় আসলে, যে দেখি একটা ভোট দিয়ে কি হয়, এরকম মানুষও আছে। পাশাপাশি জামাত অনেক ফ্রিঞ্জ গ্রুপের মধ্যে কাজ করছে। আমরা তাদের লোকজনের সঙ্গে যদি কথাবার্তা হয় তখন মাঝে মধ্যে জানতে পারি যে জামাত একেবারে শ্রমজীবী মানুষ যারা,
তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করা, এবং তাদের কিন্তু সাধারণত ধর্মের প্রতি আগ্রহটা বেশি থাকে। তো এই কাজগুলা জামাত গত প্রায় 8-10 বছর ধরে করতেছে। পাশাপাশি জামাত আগে যেমন স্ট্রিক্টলি ক্যাডার বেসড একটা দল ছিল, ওইখান থেকে যেহেতু ভোটের ব্যাপার আছে, তারা এই ইয়েগুলো স্ট্রিক্টনেসটা কমায় নিয়ে আসছে। সো জামাত 19 এপ্রিল সম্ভবত একটা সমাবেশ করে, 19 এপ্রিল না, সরি আমি ভুল বললাম, এটা 19 জুন বা জুলাইয়ে হবে হয়তো, তারা একটা সমাবেশ করে। তো এই সমাবেশে কিন্তু প্রচুর মানুষকে সোহরাওয়ার্দী উদ্যানে সিগারেট খেতে দেখা গেছে। হ্যাঁ, তো জামাতের সমাবেশে সিগারেট খাওয়া মানুষজন, এটা বাংলাদেশে খুব একটা কমন চিত্র না। তো তার মানে তাদের যে পার্টিজান, ওই যে হার্ড কোর ডিসিপ্লিন, এইখান থেকে তারা বের হয়ে এক্সপ্যান্ড করার চিন্তা ভাবনা করতেছে। সো তারা ঠিক যেরকম কঠোর প্রিন্সিপাল মুসলিম যে ইমেজটা জামাত ইসলাম সম্পর্কে সাধারণ মানুষ কল্পনা করে, তার বাইরের গ্রুপেও তারা পেনিট্রেট করা শুরু করতেছে। কিন্তু এই জায়গায় ভাই তাদের নিজস্বতাটা কিছুটা হারায় যাচ্ছে না? তো এই জায়গাতে দেখেন, এই যে রাজনীতিটা, এইটা জামাতের যে ক্লাসিক্যাল পলিটিক্স, ইসলামিস্ট পলিটিক্স, টু সাম এক্সটেন্ট লেনিনিস্ট পলিটিক্সও, তো ওই পলিটিক্সটা তো জামাত আসলে করতেছে না। এবং জামাতের আগেকার যে বয়ান, যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, এইরকম বয়ান ছিল, ওখান থেকে পরে আসছে সৎ লোকের শাসন চাই। হ্যাঁ, তো এই জায়গাতে এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি যে তাদের ইসলামিস্ট রেটরিকগুলা, ওইগুলো তারা ব্যবহার কম করতেছে। এইটা কিন্তু ডাজন্ট নেসেসারিলি মিন যে তারা আসলে চেঞ্জ হয়ে গেছে। এটা দেখা যাবে যে তারা কাজ করার সময়। আমি একটা ব্যাপার পার্টিকুলারলি মেনশন করব, যে তারা যত বেশি আমরা দেখব যে তাদের প্রতিষ্ঠানে সব মানুষকে জব অপরচুনিটি দেওয়া শুরু করছে, সব ধরনের মানুষকে। এবং যদি তারা সরকারে যায়, সরকারে গেলে বিভিন্ন জায়গা থেকে সুপারিশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদির ভিত্তিতে চাকরি দেওয়া দলীয় লোকজনকে, এটা যদি তারা না করে, তাহলে সম্ভাবনা আছে যে আমরা ধরে নিতে পারি তাদের মধ্যে একটা চেঞ্জ ঘটছে। আর দেখেন, তাদের অনলাইন যে বট বাহিনী, এই বট বাহিনীর ব্যাপারে যথেষ্ট পরিমাণ একটা কিন্তু অ্যান্টিপ্যাথি গ্রো করছে মানুষের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে। তারা কিন্তু এটা নিয়ে বিরক্ত। কোনো মেয়ে জামাতের এগেনস্টে কথা বললে তাকে কিন্তু অ্যাটাক করা হয় অনলাইনে। তো এই ব্যাপারগুলোর শিকার কিন্তু অনেক সময় তাদের পক্ষের নারীরাও হয়ে যান। ঠিক আছে, তো এইটা নিয়ে কিন্তু লোকজন বিরক্ত একটু। তারা ক্ষমতা আসলে হয়তো অফলাইনে চাঁদাবাজি কমবে কিনা এটা এখনো মীমাংসিত না, কিন্তু অনলাইনে যে এই বট বাহিনীর উৎপাত আরও বেড়ে যাবে না, এটা আমরা বলতে পারি না। এবং দেখেন, ঢাকায় জামাত ইসলামকে আমরা যেভাবে পারসিভ করি, ঢাকার বাইরের মানুষ কিন্তু তাদের এলাকায় ভিন্নভাবে পারসিভ করে। চিটাগাং জামাত ইসলামী ইজ অ্যানাদার ভার্সন অফ জামাত ইসলামী। রাজশাহী এবং সিলেট আমরা ডিফারেন্ট ভার্সনস দেখি, কেমন? তো এই ডিফারেন্ট ভার্সনগুলোর পাওয়ার এক্সারসাইজ করার যে ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু প্রায়ই দেখি আলাদা, এবং কোথাও কোথাও তারা খুবই অ্যাগ্রেসিভ। সো ঢাকায় তারা যে পলিশড আরবান ফেসটা মেনটেন করার চেষ্টা করে, উইচ ইজ ভেরি অ্যালাইন্ড উইথ দি ওয়েলফেয়ার পলিটিক্স ন্যারেটিভ, সেইটা ঢাকার বাইরে কতটুকু আছে এটাও কিন্তু সামনে ইলেকশন আসতেছে, দেখা যাবে কিন্তু কম বেশি। সো এই জায়গাগুলো এখনও দেখার বিষয়, এবং মানুষ তো ভোটের ডিসিশনটা নেয় হচ্ছে কি ভোট দেওয়ার দিন। সো তখন পর্যন্ত দেখতে হবে ব্যাপারটা। ভাই, আমরা মোটামুটি অনেক আলোচনা করছি। মোটামুটি শেষ পর্যায়ে আসলে আমরা যদি একটু সামারাইজ করি বিষয়টাকে, যে আমরা আসলে নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কারের কথা বলছি, যেগুলোর অনেক কিছু হওয়ার দরকার ছিল, হয় নাই। আমরা এমন কিছু বিষয় দেখছি যেখানে হয়তো বা বাইরের অনেক ইন্টারফেয়ারেন্সও সামনে চলে আসতেছে। এত কিছুর পরেও আসলে নির্বাচন থেকে আসলে আমরা কি এক্সপেক্ট করতে পারি? দেখেন, এই নির্বাচন থেকে আমরা যেটা এক্সপেক্ট করতে পারি, নাম্বার 1, যে দেশে একটা সিস্টেম আসতেছে যেখানে আপনি আপনার যে আসনটা, ওই আসনের সংসদ সদস্যকে হয়তো অ্যাপ্রোচ করতে পারবেন। অ্যাপ্রোচ যদি না করতে পারেন, আপনি এইটা নিয়ে হয়তো একটা অভিযোগ অন্তত দাখিল করতে পারবেন, অথবা দাবি করতে পারবেন মিডিয়ায় যে না, অমুক সংসদ সদস্য এলাকায় সময় দেয় না, এবং আপনাকে কেউ উঠায় নিয়ে যাবে না, প্রথম কথা যেটা। দ্বিতীয়ত হচ্ছে যে এই ঘটনা সব জায়গায় ঘটা সম্ভব কিনা, না, হয়তো না। কিছু জায়গায় হয়তো ওল্ড স্টাইল পলিটিক্স এখনও চলবে, কিন্তু সব জায়গাতে আর আগের মতো চলবে না। এবং এই ইলেকশনের মাধ্যমে সবচেয়ে বেশি যে তফাৎটা তৈরি হবে সেটা হচ্ছে মহানগর পর্যায়গুলোতে, বিভাগীয় শহরগুলোতে দেখবেন একটা ভিন্ন ধারার রাজনীতি, যেটা মোর প্রোন টু সার্ভ পিপল,
এইটার একটা ধারা তৈরি হওয়ার, কম্পিটিশন তৈরি হবে। লাইক দেখেন এখন কিন্তু জামাত এবং বিএনপি গ্র্যাজুয়ালি কম্পিট করতেছে পাবলিককে প্লিজ করার। আগে মানুষকে প্লিজ করতে হইতো গভর্নমেন্টকে। 2 বছর আগের কথা চিন্তা করেন, কে কত বড় আওয়ামী লীগ এটা প্রমাণ করার উপর ডিপেন্ড করতো সে জাস্টিস পাবে কি পাবে না। হ্যাঁ, তার এগেনস্টে থানায় পুলিশ মামলা নিবে কি নিবে না, মানে তার পক্ষে মামলা নিবে কি নিবে না। আর এখন হচ্ছে ব্যাপারটা এরকম না, এখন হচ্ছে গ্র্যাজুয়ালি এই দিকে যাবে যে অমুক পার্টির কারণে তোমার তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, তাহলে তো অমুক পার্টি এসে তোমাকে আগায় দিয়ে গেল। গ্র্যাজুয়ালি কম্পিটিশনটা এই দিকে যাবে। সো এই জিনিসটার দিকে চেঞ্জটা আমরা এক্সপেক্ট করতেছি, আল্লাহ ভালো জানে কতটুকু পাবো। দ্বিতীয়ত যে ব্যাপারটা তা হচ্ছে আমরা মনে করি যে এতদিন বাংলাদেশের ইকোনমি ছিল একটা বাবল ইকোনমি, যেখানে বিপুল পরিমাণ ডলার লুটপাট করার মাধ্যমে কিছু মানুষকে প্রিভিলেজ করা হয়েছে, তারা আবার পাল্টা প্রিভিলেজ দিছে তাদের অধস্তনদের, এবং এইভাবে একটা সার্কেল অফ প্রিভিলেজেস তৈরি হয়েছে। ওই প্রিভিলেজ গ্রুপটাকে কিন্তু দেখানো হয়েছে বাংলাদেশ হিসেবে। ধরা যাক যে সাধারণ শেয়ার ব্যবসায়ীটা 2010-11 সালের যে স্টক এক্সচেঞ্জ ক্র্যাশ হলো, স্টক মার্কেট ক্র্যাশ, এই সময়টায় দেউলিয়া হয়ে গেছে, তার জন্য এই রকম একটা স্টেবল স্টক মার্কেট যদি হয়, সে এটা এক্সপেক্ট করতে পারবে একটা স্টেবল গভর্নমেন্টের আন্ডারে, যার এই দেশ থেকে চুরি করার নিয়তটা আওয়ামী লীগের মতো এত সর্বগ্রাসী না। বিএনপি যে দুর্নীতিমুক্ত দল এটা কেউ বলে না, বা জামাত আসলে 100% দুর্নীতিমুক্ত হবে এটা আমরা আশা করি না। কিন্তু দেখেন আওয়ামী লীগ কী করছে, আওয়ামী লীগ এখান থেকে সব চুষে নিয়ে বাইরে রেখে দিছে। এইটা হয়তো হবে না, আমরা এক্সপেক্ট করতেছি এখন পর্যন্ত। এবং হয়তো আমরা দেখবো যে এইটা যদি না হয়, বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি কিছু দরকার হয় না, তারা বাকিটা না নিজেরা করে নেয়। বাংলাদেশের মানুষ কাজ করতে চায়। তারপর ধরেন আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদের বাচ্চাদেরকে বা এখন যারা ছোট ভাই বোন আছে তাদের জন্য এই অপরচুনিটিটা দিবে যে তারা একটা ডিগ্রি কমপ্লিট করার পর তাদের একটা ওয়ার্ক এফিসিয়েন্সি থাকবে, সে হয়তো একটা জায়গায় চাকরি অপেক্ষাকৃত বেটার স্যালারিতে তাকে অফার করা যাবে। ইভেন আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে এমপ্লয়মেন্টের সঙ্গে জড়িত, হায়ারিংয়ের সঙ্গে জড়িত, দেখা যাচ্ছে কি আমরা অনেক সময় এখন একটা মানুষের কাছ থেকে কোনো স্কিল এক্সপেক্ট করতে পারি না। আসলে কেন পারি না? এডুকেশন সিস্টেম তাকে শেষ করে দিছে। বাংলাদেশিরা সামান্য আয় করার জন্য ভূমধ্যসাগর বলি, বঙ্গোপসাগর বলি, এখানে কি আদম পাচারের বলি হয়ে ডুবে মরে। তো এই জিনিসটা হয়তো আর বাংলাদেশের মানুষের করা লাগবে না। এই জিনিসগুলো আমরা এক্সপেক্ট করতে পারি, বাট এক্সপেকটেশনটা এখনও মনে হয় কম রাখাই ভালো। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলো এখনও পুরোপুরি মানুষ হয়ে ওঠে নাই আনফরচুনেটলি, এবং অ্যাকাউন্টেবিলিটি এখন পর্যন্ত তাদের ওইভাবে দেখা যাচ্ছে না। এইটা আমাদেরকে তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা আশা করি বাংলাদেশের নির্বাচনটা আসলেই মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, এবং আমরা আসলে যা যা চাই সপ্তাহ হবে না, বেয়ার মিনিমামটা যাতে অন্তত হয় সেটুকু আশা আমরা রাখতেই পারি ভাই। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে শুধু বেয়ার মিনিমামে আমাদের হ্যাপি হলে হবে না, আমাদের একটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে মেন্টালিটি, এটা নিয়ে আমাদেরকে পুশ করে যেতে হবে। হাসিনার যদি এই পরিমাণ এনার্জি থাকে যে সে বাংলাদেশকে ডাউন করার জন্য বলতে পারে আরও 20 বছর শান্তিতে থাকতে দিবে না, আমাদের ওই মেন্টালিটি থাকা উচিত যে আমাদেরকে যত পুশ করুক আগামী 20 বছরের মধ্যে আমরা বিশ্বের বুকে একদম মাথা উঁচু করে দাঁড়াবো। অসংখ্য ধন্যবাদ ভাই, আমরা সে আশায় রাখি। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবং ভবিষ্যতের পটভূমি কেমন হবে সেটা নিয়ে আসলে আমরা অনেক কিছুই আলোচনা করলাম। আশা করি জন আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা নির্বাচনের মধ্য দিয়ে দেখতে পাবো। বাংলাদেশ একটা স্টেট হিসেবে, একটা মাথা উঁচু করা রাষ্ট্র হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।